আজ আমরা অনুশীলনী 2.1-এর কিছু বেসিক বিষয় আমরা শেষ করব। এই বেসিক বিষয়গুলো শেষ করলে আমাদের অঙ্ক করাটা অনেক সহজ হয়ে আসবে 2.1-এর। তাহলে দেখিনি কি কি আছে। এখানে ক্রয় মূল্য লিখেছি। ক্রয় মূল্য মানে কি, ধরুন একটা পণ্য আছে, ঠিক আছে, মনে করি এটা একটা পণ্য। এই পণ্যটা আমি মনে করেন কিনছি 100 টাকা দিয়ে। এই 100 টাকা দিয়ে যে কিনলাম সেটাই হলো আমার কেনা মূল্য আর বা ক্রয় মূল্য, ঠিক আছে। কোনো একটা পণ্য যত টাকায় আমি কিনি সেটাই হলো আমার ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য বুঝি। ধরুন এটা একটা পণ্য, এই পণ্যটা আপনার কাছে আছে, এই পণ্যটা আপনি কারো কাছে বিক্রি করছেন 100 টাকায়, ঠিক আছে। 100 টাকায় বিক্রি করছেন, তার মানে এই 100 টাকায় হলো বিক্রিত মূল্য বা বিক্রয় মূল্য। ক্লিয়ার? বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্লিয়ার হয়ে গেছে। এখন লাভ ক্ষতি বুঝি। লাভ কী জিনিস, ক্ষতি কী জিনিস। মনে করুন একটা পণ্য আছে বা কলম আছে, মনে করুন এই কলমটা আছে, ঠিক আছে। আপনি সেটা কত টাকা দিয়ে কিনলেন? 5 টাকা দিয়ে কিনলেন। 5 টাকা দিয়ে কিনলেন, আপনি 60 টাকায় বিক্রি করলেন। 5 টাকার জিনিস 60 টাকায় বিক্রি করলেন, তাহলে কয় টাকা লাভ হইল? 2 টাকা লাভ হইল। এই যে 2 টাকা যে বেশি পাইলেন, কিনছেন 5 টাকায়, বিক্রি করছেন 60 টাকায়, কিন্তু অতিরিক্ত 2 টাকা মাঝখানে আপনি প্রফিট রাখছেন, মানে লাভ করছেন। এইটাইকে বোঝানো হয় লাভ, ঠিক আছে। এখন ক্ষতি বুঝি। ধরুন 5 টাকার একটা কলম কিনছেন, এই 5 টাকার কলমটা আপনি 4 টাকায় বিক্রি করছেন। কয় টাকায়? 4 টাকায় বিক্রি করছেন। দেখুন, কিনছেন 5 টাকায়, বিক্রি করছেন 4 টাকায়, তাহলে মাঝখানে কয় টাকা লস হইল? 1 টাকা লস হয়েছে। এই যে লস, সেটাকেই ক্ষতি বোঝানো হয়। আশা করি ক্লিয়ার এতটুকু। এবার এই অধ্যায়ে অঙ্ক করার জন্য কিছু বেসিক সূত্র আমাদের জেনে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তার মধ্যে একটা হলো আই সমান পিআরএন। এখন এটা আমি ভালোভাবে একদম উদাহরণ সমেত বুঝবো। তার আগে আই সমান পিআরএন এই সূত্রটা মনে রাখতে হবে আপনার। আর আই বলতে কি, পি বলতে কি, আর বলতে কি, এন বলতে কি, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আই বলতে মুনাফা বোঝানো হয়, যেটাকে ইংরেজিতে বললে ইন্টারেস্ট বা প্রফিট, ঠিক আছে। আর পি বলতে প্রিন্সিপাল বলা হয় যদি ইংরেজিতে বলি, আর বাংলায় বললে আসল বা মূলধন। এটা আমরা কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে দিব, একদম উদাহরণ সমেত বুঝতে পারবো আমরা। আর আর মানে কি? আর মানে হলো মুনাফার হার, যাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয় ইংরেজিতে। এখন মুনাফার হার কি সেটাও আমরা বুঝবো। তার আগে আমরা কোনটাকে কি বলে সেটা নামকরণ আকারে জেনে রাখি। এন বলতে সময় বোঝানো হয়, মানে সূত্রের এন বলতে কি বোঝানো হচ্ছে? সময় বা ইংরেজিতে টাইম বোঝানো হয়। এখন আরেকটা সূত্র মাথায় রাখতে হবে। তার আগে সূত্রটা মাথায় রাখার আগে এ বলতে কি বোঝানো হয় সেটা দেখি। এ বলতে মুনাফা আসল বা সমৃদ্ধি মূলধন বলা হয়, ঠিক আছে। মানে আসল আর মুনাফা যোগ করে যে জিনিসটা তৈরি হয় সেটাকেই বলা হয় মুনাফা আসল। মানে দেখলেই বুঝতে পারবেন এখানে দোনোটা শব্দ লেখাই আছে, পাশাপাশি যখন লেখা আছে তার মানে এদের যোগফল করলেই আমরা যেটা পাবো সেটাই হবে যে কি, মুনাফা আসল। ক্লিয়ার? তাহলে এখানে এটাই সূত্র মূলত। এ সমান পি প্লাস আই। এ দিয়ে মুনাফা আসল বোঝানো হয়, পি দিয়ে আসল, আর আই দিয়ে মুনাফা। তাহলে আসল আর মুনাফা যোগ করলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। এবার আমি বলেছিলাম আপনাকে এই জিনিসটা সম্পূর্ণরূপে বুঝিয়ে দিব, তাহলে চলুন বুঝে নেওয়া যাক। মনে করুন এটা একটা ব্যাংক। আমি এতটা ভালো আর্ট করি না, তবে আপনাদের বোঝানোর স্বার্থে আমি জাস্ট বলে দিচ্ছি এগুলো, আর আঁকা আঁকি এগুলো, ঠিক আছে। মনে করুন এটা একটা ব্যাংক, ঠিক আছে। মনে করুন এটা একটা ব্যাংক, তাহলে আমি এখানে ব্যাংক লিখে দিই যাতে বুঝতে সুবিধে হয়। আর এখানে একটা বিষয় আঁকি, সেটা মনে করেন এটা হলেন আপনি, ঠিক আছে। এটা হলেন আপনি, আপনাকে আঁকলাম, মনে করেন, একটু মনে করবেন, ঠিক আছে। আর বেশি আঁকবো না, কারণ বেশি আঁকতে গেলে অনেক টাইম যাচ্ছে। আপনাদের বোঝানোটা ইম্পর্ট্যান্ট আমার কাছে, তাহলে আমি সেটাই বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এতটুকু তো বুঝতে পারছি যে এটা আপনি আর এটা হলো ব্যাংক। আপনার কাছে মনে করেন 1000 টাকা আছে। এই 1000 টাকা আপনি ব্যাংকে রাখলেন, ঠিক আছে। 1000 টাকা আপনি ব্যাংকে রাখলেন। ব্যাংকে রাখার ফলে 1 বছর পর, 1 বছর পর, ঠিক 1 বছর পর আপনি 90 টাকা, 90 টাকা লাভ পেলেন। 90 টাকা কি পেলেন? লাভ পেলেন। 1000 টাকায় 90 টাকা লাভ পেলেন 1 বছরে। এখানে 1000 টাকা যেটা আপনি রাখছেন সেটাই হলো মূলত আসল, আসল বা মূলধন, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। আর এই আসলের উপর 1 বছর সময়ের মধ্যে, 1 বছর মানে কি, এটা সময়, সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়। আর এই 1 বছর সময়ে আপনি 90 টাকা পেয়েছেন। কার উপরে? আসলের উপরে 90 টাকা পেয়েছেন। তাহলে এই 90 টাকা যে লাভ পাইছেন এটাকে বলা হয় মুনাফা বা প্রফিট, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সূত্রের মধ্যে আয় দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? এখন এখানের মধ্যে
মুনাফার হার জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। দেখুন 1000 টাকায় 90 টাকা পান এক বছরে, তাইলে আয় কি, এখানে আর এর পরিমাণ কি, আর বলতে মুনাফার হার কি, এখানে বোঝানো হচ্ছে মুনাফার হার হবে 9%। কিভাবে বুঝলাম এটাই দেখাচ্ছি আপনাকে আমি। আই ইকুয়ালস টু পিআরএন, সূত্রটা তো আমরা দেখছি তাই না, আই ইকুয়ালস টু পিআরএন। এখন আরটা আমরা জানতে পারি নাই, তাহলে আরকে এক পাশে রাখুন, মানে আরকে এই পাশেই রাখুন, সমান দিয়ে পিআরএন পাশাপাশি আছে মানে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণাকারে আছে, সেটা যদি এই পাশে চলে আসে তাহলে ভাগাকার রূপ লাভ করবে, উপরে আয় আছে, আয়কে লিখলাম, ঠিক আছে। এখন আয়ের মান কত পাইছেন, এখানে একটা জিনিস লিখবেন, আর মানে কি, আর সব সময় মুনাফার হার বোঝানো হয়, যখনই হার জিনিসটা দেখবেন তখন পার্সেন্টেজ জিনিসটা লাগাইতে হবে, ক্লিয়ার। হার যখনই দেখবেন তখন পার্সেন্টেজ শব্দটা লাগাইতে হবে। আর পার্সেন্টেজ দিয়ে কিভাবে প্রকাশ করা হয়, পার্সেন্টেজকে 100/1 দিয়ে প্রকাশ করা হয়, ক্লিয়ার আপনারা। পার্সেন্টকে 100/1 দিয়ে প্রকাশ করা হয়, তাহলে 100/1 দিয়ে প্রকাশ করলে আরকে সবসময় কি লিখতে হয়, r/100 লিখতে হয়, ঠিক আছে। r/100 বা r/100 লিখতে হয়। তাহলে এই 100টা যখন এখানে ভাগাকারে আছে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে গুণাকার রূপ লাভ করবে, তাই না। তাহলে এটাকে একটু সুন্দর করে লিখি, 100 গুণ আর আয়ের পরিমাণ কত পাইছিলাম 90, ঠিক আছে। আর এই পি এর পরিমাণ কত পাইছি 1000, ক্লিয়ার কিনা বলেন 1000, তাই পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, এন এর পরিমাণ কি 1, ক্লিয়ার। এখন এই শূন্য একটা কাটা গেল, 0 2টা কাটা গেল, তাহলে আর কি আছে, উপরে আছে 9 10, এখানে আরেকটা কাটা যাবে, এখানে একটা এখানে একটা, তাহলে আর কি বেঁচে আছে, উপরে 1, এই 1 কেটে গেল, তাহলে 9 বেঁচে আছে। তাহলে আপনি 9% মুনাফার হার, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, তাইলে মানে 1000 টাকায় 9% মুনাফার হারে এক বছরে আপনি 90 টাকা পান। এইটাই মূলত আমি আপনাকে বুঝাইতে চাইছি, মানে একটা মানুষ বা আপনি যদি 1000 টাকা থাকে সেটা যদি ব্যাংকে রাখেন, আপনি যদি এক বছর পর 90 টাকা পান, এই মুনাফার হার হবে 9%। এখানে একটা জিনিস হলো পরিচিতি ঘটানোর চেষ্টা করছি, আসল কি জিনিস, সময় কি জিনিস, মুনাফা কি জিনিস এবং মুনাফার হার কি জিনিস। আশা করি আপনারা সবগুলো ক্লিয়ার। এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো মুনাফা আসল। মুনাফা আসলটা কি জিনিস, দেখুন আসল কত হয়েছে এক বছরের মধ্যে, আসল হয়েছে 1000 টাকা এক বছরে, আর মুনাফা কত পাইছেন এক বছরে 90 টাকা। তাহলে এখন যদি বলি আপনাকে মুনাফা আসল কত, তার মানে মুনাফা আসল, তো লেখাটা বিশ্রী জাতীয় হয়ে গেল, আশা করি আপনারা বুঝবেন। মুনাফা আসল, ঠিক আছে। মুনাফা আসল কত হইল, মুনাফা আসল যদি জিজ্ঞেস করি, আসল যোগ মুনাফা, এখানের মধ্যে দেখলেই বুঝতে পারবেন নামের মধ্যে কথা লুকিয়ে আছে। মুনাফার সাথে যদি আমি আসল যোগ করি তাহলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। তাহলে যদি যোগ করি তাহলে কত পাই, 1000-এর সাথে 90 যোগ করলে 1090, তাহলে মুনাফা আসল বুঝতে পারছি, 1090 টাকা হলো মুনাফা আসল। আর একটা উদাহরণের মাধ্যমে সব কিছু আমাদের ক্লিয়ার, কাকে আসল, কাকে সময়, কাকে মুনাফা, কাকে মুনাফা হার, মানে 9% যেটা এটাকে মুনাফার হার বলে, আর কাকে মুনাফা আসল বলে, সব কিছুই আমরা ক্লিয়ার হয়ে গেছি। আশা করি এরপর থেকে আমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। এর পরবর্তী পার্টগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে দেখি কি বলা হয়েছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তার মানে পাইকারি বিক্রেতার 20% লাভ হচ্ছে, খুচরা বিক্রেতার 20% লাভ হচ্ছে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেহেতু আমরা জানি না, তাহলে আমরা ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ধরে নিব। তার আগে আমরা একটু প্রশ্নের থিমটা বুঝে নিই। আমার আর্ট তেমন একটা ভালো নয়, তবুও আপনাদের বোঝানোর স্বার্থে একটু আঁকা, ঠিক আছে। এখানে প্রশ্নের থিমটা এরকম যে কোনো একটা পণ্য কিনছে পাইকারি বিক্রেতা, সে কেনার পর তা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে 20% লাভে, এবং খুচরা বিক্রেতা সেটা কেনার পর তা বিক্রি করে আরেকজনকে 20% লাভে, এবং তখন বলা হয় 576 টাকায় সেটা বিক্রি করা হয়। আমি সর্বশেষ ব্যক্তি যার কাছে বিক্রি করছে তাকে বললাম ভোক্তা, মানে যে পণ্য সবচেয়ে শেষে ব্যবহার করে, মানে পণ্যের সর্বশেষ ব্যবহারকারীকেই মূলত ভোক্তা বলা হয়। আমি ভোক্তা নাম দিয়েছি, আপনাদের কোনো কিছু এটা নাম হিসেবে মনে রাখার প্রয়োজন নেই, জাস্ট বোঝার সাথে একটু বুঝুন। পাইকারি বিক্রেতা কিনছে কোনো একটা পণ্য, সেটা বিক্রি করার সময় 20% লাভে বিক্রি করলো। এখন খুচরা বিক্রেতা এটা কেনার পর সেটা কি 20% লাভে 576 টাকায় বিক্রি করছে আরেকজনের কাছে, ঠিক আছে। থিমটা বুঝতে পারছি, এখন আমরা কাজে যাই। যেহেতু পাইকারি বিক্রেতা কয় টাকায় কিনছে আমরা জানি না, তাই মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা জানি না, তাহলে ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক টাকা লিখব, ঠিক আছে। এখন তাহলে আমরা লিখে নিলাম, ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক টাকা, তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতা বিক্রি করছে না, তাহলে আমরা 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করব, ঠিক আছে। 20% লাভে
পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য। এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি বের করতে চাই আমাকে প্রথমে ক্রয় মূল্যটা নিতে হবে। ধরুন এই কলমটার দাম 5 টাকা, আমি বললাম 20% লাভে এটা বিক্রি করবেন আপনি, তাহলে কিভাবে করবেন? 5 টাকাটা নিতে হবে, 5 টাকার 20% নিতে হবে, তারপর যোগ করে তারপর যেটা পাবেন টাকা সেটাই বিক্রি করবেন। তাহলে ঠিক একইভাবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আগে লিখতে হবে ক টাকা। তাহলে পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করছে, তাহলে সেটা যদি আমি বের করতে চাই ক্রয় মূল্যটা আগে লিখলাম, যোগ দিব, 20% লাভ করছে সেজন্য যোগ দিছি, যদি ক্ষতি হইতো বিয়োগ দিতাম। এখন 20% কিসের উপরে? ক্রয় মূল্যের উপরেই তো 20%। তাহলে ক্রয় মূল্যের উপর যখন 20%, ক্রয় মূল্য মানে কি অনেকে বুঝে না সেটা। ক্রয় মূল্য বলতে কেনা মূল্যকে বোঝানো হয়, আর বিক্রয় মূল্য বলতে বেচা মূল্যকে বোঝানো হয়, ঠিক আছে। এখন ক্রয়ের উপরে 20% মানে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করতেছি, তাহলে ক্রয় মূল্যটা লিখলাম, তার সাথে 20% যোগ করব। তাহলে 20% কীভাবে বের করব? ক্রয় মূল্যের গুণ ক্রয় মূল্য গুণ 20%, ক্লিয়ার? ক্রয় মূল্য গুণ 20%। এখন এখান থেকে কি করব? ক যোগ দিব। তাহলে ক এর 20% মানে কি? ক গুণ 20% মানে কি? 100 ভাগের 20, 100 ভাগের 20কে 20% বোঝানো হয়। এখন এখান থেকে দেখুন ভালো করে, 0 0 কেটে গেছে, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এখন কি দেখতে পাচ্ছি? ক আছে উপরে, সেটা হুবহু লিখলাম, যোগ দিলাম। উপরে কিছু নয় মানে ক, আর নিচে আছে 5, তাহলে লিখে নিলাম। যখন কোনো একটা ভগ্নাংশের পাশে এভাবে কোনো কিছু দেওয়া থাকবে তাহলে তাকে লব হিসেবে ধরবো, মানে উপরে ধরবো, তাহলে উপরে লিখছি, ঠিক আছে। এখন সেই অনুসারে একটা ভগ্নাংশ বলা যায়, দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, তাহলে ভগ্নাংশের যোগ করে ফেলুন। তাহলে আগে লসাগু নিতে হবে, লসাগু হবে 5, তারপরে 5-এর সাথে ক গুণ করেন, তাহলে 5 ক যোগ, তারপরে ক আছে, ক লিখে ফেলুন। এখন আপনি বলবেন এখানে গুণ করার কথা বলছেন, এখানে গুণ কোথায় করলেন? এখানে গুণ করা মাথায় রাখবেন একটা জিনিস, কোনো সময় যদি একটা বর্ণ এবং একটা সংখ্যা পাশাপাশি থাকে এবং মাঝখানে কোনো চিহ্ন না থাকে তাহলে তারা গুণ আকারে আছে, ক্লিয়ার? এখন তাহলে 5টা ক এবং একটা ক, মোট কত ক হয়? 6টা ক হয়। নিচে 5 আছে, 5 বসিয়ে দিব, টাকা বসিয়ে দিব, ক্লিয়ার? তাহলে এটা বের করছি কি আমরা? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটাই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কারণ পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করছে সেই দামেই তো খুচরা বিক্রেতা কিনছে। তাহলে সুতরাং দিয়ে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য লিখবো আমরা। তাহলে লিখে নিলাম পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, ক্লিয়ার? তাহলে আমরা এখন 20% লাভে, যেহেতু খুচরা বিক্রেতা কেনার পর 20% লাভে বিক্রি করছে, তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করব। 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রেতার বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য আমরা বের করে ফেলি, বিক্রয় মূল্য, তাহলে সমান দিব। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করতে হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা লাগবে, আগের মতোই ঠিক। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কোনটা? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা, সেটাই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, যেহেতু দুইজনই সমান। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কি? ক্রয় মূল্য কি? 6 ক ভাগ 5, তাহলে 6 ক ভাগ 5 ক্রয় মূল্যটা আমরা লিখে ফেললাম। যোগ দিব কেন? যেহেতু আমাদের লাভের কথা বলছে তাহলে যোগ দিতে হবে। 20% লাভ করছে, তাহলে 20% কার উপরে? এই ক্রয় মূল্যের উপরেই 20%, তাহলে ক্রয় মূল্যকে লিখতে হবে, গুণ দিয়ে 20% লিখতে হবে। একেবারে 20% না লিখে 20 ভাগের 100 ভাগের 20 লিখে ফেলি, আরেকটা লাইন কমে গেল, ঠিক আছে। এখন দেখেন 0 0 কেটে যাবে, 5 দুগুণে হবে 10, ক্লিয়ার নাকি বলেন? এখন এখান থেকে আমরা করতে পারি, উপরে 6 ক ভাগ 5 আছে তা হুবহু লিখে রাখলাম, প্লাস দিলাম, উপরে কিছু নাই মানে 6 ক, তাহলে 6 ক আছে, 6 ক বসিয়ে দিব। নিচে দেখুন 5 আছে, এখানে 5 আছে, মাঝখানে যেহেতু গুণ তাহলে 5 5-এ হয় 25, তাহলে 25 বসিয়ে দিলাম। দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, তাহলে লসাগু নেন। 5 এবং 25-এর লসাগু করলে কি হয়? 5 এবং 25 লিখলাম, দুইটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ যায়, তাহলে 5 লিখলাম। 5কে 5 দ্বারা ভাগ করলে 1, 25কে 5 দ্বারা ভাগ করলে 5। এবার গুণ করার পালা, 5 একে 5, 5 5-এ 25, তার মানে লসাগু হচ্ছে 25, ক্লিয়ার কিনা বলেন? এখন কাজ হবে, উপরে 6 ক আছে তা লিখব, তারপরে 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5, সেটা উপরে গুণ আকারে লিখে দিব, ক্লিয়ার? এখন এরপরের কাজ কি আমাদের? প্লাস দিব। এই জায়গায় দেখেন 6 ক আছে, 6 ক লিখব, তারপরে 25কে 25 দিয়ে ভাগ করলে কত? 1 হয়, তাহলে গুণ 1 লিখব, ক্লিয়ার কেন বলুন? যদি বুঝে থাকেন নিচে কমেন্টে জানান, ঠিক আছে। তো এখানে করেন 5 6 30, সঙ্গে ক আছে লিখতে হবে, যোগ আছে লিখলাম, 6 কর সাথে 1 গুণ করলে 6 কই হবে, নিচে 25 আছে বসিয়ে দিলাম, ক্লিয়ার?
এখন 30 টাকা 6 টাকা মোট হয় 36 টাকা ভাগ 25। তাহলে এটা কি বের করছি আমরা? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করে ফেলছি। এখন আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, প্রশ্নে বলা আছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়। প্রশ্নের মধ্যে খুচরা বিক্রয় মূল্য একটা দেওয়া আছে, আর আমাদের বের করা মনে করা ক টাকার উপর ডিপেন্ড করে খুচরা বিক্রয় মূল্য বের করছি কত? 36 ক ভাগ 25। তাহলে দুইটা হয়েছে না? তাহলে এই দোনোটাকে আমরা সমান দেখিয়ে ওখান থেকে ক এর মান বের করে নিব। তাহলে এখন দিয়ে এখানে এখন লেখা যাক। এখন লিখে আমাদের যেহেতু একটা পাইছি 36 ক ভাগ 25 খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, যেটা আমাদের ধরে নেওয়া মানের উপর ডিপেন্ড করে আসছে, আর এটা হলো আমাদের কি 576 টাকাটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। ক্লিয়ার? এখন কাজ হবে একটা, এই 36 ভাগ 25 আছে লিখলাম, কটা দেখুন পাশাপাশি আছে মানে সংখ্যার পাশে যখন একটা বর্ণ থাকে তখন তা গুণাকারে থাকে। ঠিক আছে? তাহলে আমরা গুণাকারে লিখলাম সমান 576। ক্লিয়ার? এখন কোনো ভগ্নাংশ সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে গেলে কি হয়? ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে 576 আসে বসাই দিলাম, তো উল্টে গেলে উপরে নিচে 25 ছিল উপরে বসবে, উপরে 36 বসলো নিচে বসবে। এখন ক্লিয়ার? 36কে আপনি যদি 576 দিয়ে ভাগ করেন, মানে 576 দিয়ে 36কে ভাগ করেন, তাহলে পাবেন 16। এখন সুতরাং ক সমান পেয়ে যাচ্ছেন 16 গুণ 25। 16কে 25 দিয়ে গুণ করলে আপনি উত্তর পাবেন 400। তাহলে আমরা ক বলতে কাকে ধরছিলাম? ক বলতে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক টাকা ধরছিলাম। তাহলে আমরা পাইকারি বিক্রেতার ক মান যেহেতু বের করে ফেলছি, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা লিখে ফেলতে পারি 400 টাকা। তাই লিখে ফেললাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা, যেটাই আমাদের গন্তব্য আনসার। ঠিক আছে? তাহলে এবার 2 নম্বরের দিকে লক্ষ্য রাখি। আমরা এবার 2 নং প্রশ্নটি দেখব। এখানে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল 2375.00, এক কথায় বলা যায় 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। তার মানে এত টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? দেখুন, একটা লাভ ক্ষতি তখনই বিবেচনা করা যায় যখন একটা পণ্যের আমার কেনা মূল্য বা ক্রয় মূল্য জানা থাকে। ধরুন আপনার কাছে এই যে একটা কলম আছে, আমি বললাম এই কলমটার দাম 5 টাকা, আমি বিক্রি করছি সেটা 4 টাকায়। আপনি বলবেন এখানে তো 1 টাকা লস হয়ে গেল, মানে ক্ষতি হয়ে গেল। এখন আবার যদি বলি এই কলমটার দাম 5 টাকা, আমি বিক্রি করলাম 7 টাকায়, আপনি বলবেন এটাতে 2 টাকা লাভ হলো। তো এই লাভ ক্ষতি কীভাবে বিবেচনা করতেছেন? আপনার কলমটার কেনা মূল্য জানা আছে বা ক্রয় মূল্য জানা আছে বিদায় আপনি এটার বিবেচনা করতে পারতেছেন। ঠিক আছে? ঠিক তেমনইভাবে তাহলে আমাদের ক্রয় মূল্যটা যেহেতু আমাদের এখানে দিয়ে দেওয়া নাই, তাহলে আমাদের ক্রয় মূল্য ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিই। তাহলে লেখা যেতে পারে এখান থেকে ধরি ক্রয় মূল্য, একটা রাউন্ড ফিগারে ধরবো। ঠিক আছে? যাতে আমাদের হিসাব করতে সহজ হয়। যেহেতু 5% 6% এগুলো দেওয়া আছে, তাই আমাদের একটা রাউন্ড ফিগার ধরে নিতে হবে। তাই রাউন্ড ফিগার কি ধরে নিব? 100 টাকার ধরে নিচ্ছি। ঠিক আছে? ধরি ক্রয় মূল্য 100 টাকা। এখন প্রথমে কথা বলছে যে 5% ক্ষতি হয়েছে না? 5% ক্ষতি হয়েছিল 2375 টাকায় বিক্রি করে। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করবো আমরা। ঠিক আছে? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে চাইলে আমার কেনা মূল্য কত পড়ছে? 100 টাকা। তার থেকে 5% যদি ক্ষতি হয়, ক্ষতি হলে কি হয়? বিয়োগ হয়। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 5%। তাহলে 5 বিয়োগ করব। ক্লিয়ার? 5 বিয়োগ করলে তাহলে কি হয়ে গেল? 5% ক্ষতিটা বিয়োগ করলে তাহলে 95 টাকা পাচ্ছি। তো সেটাই হলো আমার 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। এখন লিখতে পারি আমার, দেখুন আমাকে যেহেতু 2375 টাকায় বিক্রি মূল্য দিয়ে দিছে এবং 95 টাকা আমার ধরে নেওয়া মানের উপর বের করছি, তাহলে আমাদের বের করতে হবে কি? ক্রয় মূল্য বের করতে হবে। 5% ক্ষতিতে আমাদের ক্রয় মূল্য কতটুকু ছিল। তো এটা যদি বের করতে চাই 95কে বামে রাখতে হবে এবং ক্রয় মূল্যের দামটাকে ডানে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে 95 বিক্রয় মূল্য 95 টাকা হলে কি? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্লিয়ার? এখন তাহলে আমরা এবার লিখতে পারি বিক্রয় মূল্য 1 টাকা হলে, কারণ বেশি থেকে আমি ডাইরেক্ট বেশি থেকে একে যাব, তারপরেই আমরা 2375 টাকার ক্রয় মূল্য কত ছিল সেটা বের করব। তাইলে বেশি থেকে একে আসলে ভাগ হয়, তাহলে ভাগ হলে কোনটা ভাগ হবে? 95টা ভাগ হবে। ক্লিয়ার? উপরে 100 আছে, বসিয়ে দিব। তাহলে 2375 টাকা ছিল আমাদের। 2375 টাকায় বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে। তাহলে 1 থেকে বেশিতে গেলে কি হয়? গুণ হয়।
তাহলে গুণ করি, গুণ 2375 ভাগ 95। ক্লিয়ার? এখন এখানে কাটাকাটি যায়, তাহলে করি। এখন যদি কাটাকাটি করি 2375কে 95 দিয়ে ভাগ করলে আমরা পাই 25। তাহলে 25-এর সাথে যদি আমি 100 গুণ করি তাহলে পাবো 2500। তাহলে আমরা 2375 টাকা বিক্রয় মূল্য হলে আমরা ক্রয় মূল্য পাইলাম কত? 2500 টাকা। তাহলে জিজ্ঞেস করা হচ্ছে যে ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার লাভ 6% হতো। ঠিক আছে, তাহলে আমরা এখন বের করি। তাহলে আমরা 6% লাভে বিক্রয় মূল্য বের করবো না? 6% লাভে বিক্রয় মূল্য বের করবো এখন। তাহলে বের করে নিই 6% লাভে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে আগে ক্রয় মূল্য লাগে। ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা? 100 টাকা ধরছিলাম। যেহেতু লাভের কথা বলছে যোগ দিব 6 টাকা, তাহলে 6 লাভ হয়, 6 টাকা লাভ হয়, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 100 টাকায় 6 টাকা লাভ হয়, সেটাই বোঝাই। তাহলে আমরা বের করি 100 যোগ 6 মানে কত টাকা? 106 টাকা। ক্লিয়ার? তাহলে 6% লাভে বিক্রয় মূল্য হবে 106 টাকা। এখন তাহলে আমরা বের করতে হবে, দেখুন এখানে পণ্যের ক্রয় মূল্য আমাদের বের করা হয়ে গেছে। ঠিক আছে, ক্রয় মূল্য বের করা হয়ে গেছে এবং আমাদের ধরে নেওয়া মানেরও ক্রয় মূল্য আছে এবং বিক্রয় মূল্য আছে। তাহলে আমার বের করতে বলছে এখানে বিক্রি কত টাকায় হবে। তাহলে আমরা একটা হিসাব কষে নিই। দেখুন ক্রয় মূল্য 100 টাকা হলে কি লিখবো এখন? ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে মানে আমাদের ধরে নেওয়া মানের উপর ডিপেন্ড করে সাজাচ্ছি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য 106 টাকা। বিক্রয় মূল্য কয় টাকা? 106 টাকা। কারণ 6% লাভে তো আপনার বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 106 টাকা। সেই অনুসারে লিখলাম 106 টাকা। ঠিক আছে, এখন ঠিক একইভাবে লিখতে পারি বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে, বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। কোন জিনিসটা ভাগ হবে? 100। তাহলে 100 যদি ভাগ করি উপরে আছে আপনার 106 লিখে রাখতে পারতেছি। ঠিক আছে, এখন আমাদের ক্রয় মূল্য কত বের করছি? উপরে দেখুন 2500 টাকা বের করছিলাম। তাহলে ক্রয় মূল্য 2500 টাকা হলে, 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটাই বের করব। 106 এক থেকে বেশিতে গেলে কি হয়? গুণ হয়। তাহলে গুণ করব 2500 ভাগ আপনার কি আছে? 100। ক্লিয়ার? এখন উপরে টাকা আছে, ডট ডট দিয়ে দিই। একটা শূন্য কেটে গেছে, দুইটা শূন্য কেটে গেছে। তাহলে 106 এর সাথে যদি আপনি 25 গুণ করেন তাহলে পাবেন 2650 টাকা। তাহলে এটাই হলো আপনার গন্তব্য আনসার। 6% লাভে আপনার বিক্রয় মূল্য হবে 2650 টাকা। এবার আমরা 3 নং প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রথমে বলছে 30 টাকায় 10টা ও 15টা, তার মানে এখানে দিয়ে বোঝানো হচ্ছে যে 30 টাকায় প্রথমে 10টা কলা কিনছে, আবার একই 30 টাকায় আবার 15টি কলা কিনছে। কথা বুঝতে পারছেন? তাহলে 10টি কলা 30 টাকায় কিনছে, 15টি কলা 30 টাকায় কিনছে। মোট কথা এটাই বোঝানো হয়েছে। এখন কেনার পর বলতেছে যদি 12টি কলা 30 টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ বা ক্ষতি কী পরিমাণ হবে? তাহলে চলুন করে ফেলা যাক। 10টি কলা 30 টাকায় এবং 15টি কলা 30 টাকায়। তাহলে লিখতে পারি আমরা প্রথমে কি ছিল? 10টি কলার দাম। ঠিক আছে, আমরা 10টি কলার দাম হিসাব করব। 10টি কলার দাম কত টাকা? প্রথমে দিছি 30 টাকা। ঠিক আছে, সেখান থেকে আমরা একটা কলার দাম বের করব। সুতরাং একটি কলার দাম বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। তাহলে 30 ভাগ 10। ক্লিয়ার? টাকা আছে দিলাম, শূন্য কেটে গেছে, 3কে 1 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 টাকা। তাহলে যখন 10টি কলার দাম 30 টাকা হয়, একটি কলার দাম হয়ে যায় 3 টাকা। এরপর আবার বলছিল যে 15টি কলার দামও সেমভাবে 30 টাকা। তাহলে 15টি কলার দাম সমান কত টাকা? 15টি কলার দামও 30 টাকা। তাহলে 15টি কলার দাম সমান 30 টাকা লেখার পর আমরা একটি কলার দাম বের করবো এখান থেকে। একটি কলার দাম, তাহলে বেশি থেকে একে আসলে ভাগ হয়, তাহলে ভাগ হইলে 15। তাহলে আমরা জানি 15 দুগুণে 30 হয়, তাহলে 2 টাকা। ঠিক আছে, 30কে 15 দিয়ে ভাগ করলে 2। এখন হিসাব করেন, দেখেন এখানে একটা কলার দাম বেরিয়েছে, দুইটাই কিন্তু কিনছে। প্রথমে 10টা কলা কিনছিল 30 টাকায়, তারপরে 15টি কলা কিনছে 30 টাকায়, সেম। তাহলে এখানে একটা কথা আছে, এখন এখানে দেখেন একটি কলার দাম বেড়েছে 3 টাকা, এখানে একটি কলার দাম বেড়েছে 2 টাকা। তারতম্য না? তাহলে আমাদের হিসাব করা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমরা এখানে একই দামে যেহেতু কেনা হয়েছে, এগুলো সবগুলো কেনা, ঠিক আছে, যেহেতু এগুলো সবগুলো কেনা মূল্য, তাহলে আমরা এখান থেকে একটা কলার দাম নিব, এখান থেকে একটা কলার দাম নিব, তারপর যোগ করব। ঠিক আছে, তাহলে কলার দাম
তাহলে লিখবো আমরা, সুতরাং ভিন্ন দামে বা মানে আলাদা দামে, ভিন্ন দামে 1+1 বা দুটি কলার কি মূল্য, কেনা মূল্য বা ক্রয় মূল্য। ঠিক আছে, দুটি কলার কি মূল্য, ক্রয় মূল্য বা কেনা মূল্য। আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে দুইটি কেনা মূল্য, একটাতে পেয়েছিলাম 3 টাকা আর একটাতে পেয়েছিলাম কয় টাকা, 2 টাকা। তাহলে টাকা লেখা যাক। 3 + 2 কয় টাকা হয়, 5 টাকা হয়। তাহলে 5 টাকা বের করলাম। এটা কয়টা কলার দাম 5 টাকা, এখানে 2টা কলার দাম 5 টাকা। তাহলে লিখি দুইটি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য বা কেনা দাম কয় টাকা পাইছি আমরা, 5 টাকা পাইছি। তাহলে 5 টাকা লিখি। সেখান থেকে আমরা একটা কলার ক্রয় মূল্য বের করব। ক্লিয়ার? যাতে করে আমরা তুলনা করার সময় একটা কলার বিক্রয় মূল্যের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, তুলনা করে শতকরাটা বের করতে পারি। দেখুন বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে 5/2, 5কে 2 দিয়ে ভাগ করলে আপনার বের হবে 2.5। তাহলে একটি কলার মূল্য পেলেন কত, একটি কলার ক্রয় মূল্য পাইছি 2.5 টাকা। এখন প্রশ্নের দিকে থাক। এখানে বলা হয়েছে 30 টাকায় 12টি কলা বিক্রি করলে, মানে 12টি দরে বিক্রি করলে, মানে 12টি কলার দাম এক কথায় বলা হয়েছে 30 টাকা বিক্রয় মূল্য। তাহলে লিখি 12টি কলার বিক্রয় মূল্য লিখবো, যেহেতু এটা বিক্রির মূল্যটার সাথে আমরা তুলনা করব। ঠিক আছে, আর এখানে বলে দেওয়া আছে বিক্রয় করলে বলছে, তার মানে বিক্রয় মূল্যই হবে। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তো সেখান থেকে আমরা একটা কলার বিক্রয় মূল্য বের করব। তাহলে একটা কলার বিক্রয় মূল্য বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে 30/12 টাকা। 30কে 12 দিয়ে ভাগ করলে আপনারা উত্তর পাবেন 2.5 টাকা। ঠিক আছে, তাহলে একটা কলার দাম পেয়ে গেলাম, একটা কলার বিক্রয় মূল্য পাইছি কত, 2.5 টাকা। আবার একটা কলার ক্রয় মূল্যও পাইছি 2.5 টাকা। যখন কোনো পণ্যের কেনা দাম এবং বেচা দাম একই হয় তখন কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়। মনে করুন আপনি কলমটা দিয়ে বুঝাই দিই, কলমটা যদি আপনি 5 টাকায় কিনছেন আবার 5 টাকায় বিক্রি করছেন, কোনো লাভ বা ক্ষতি কিছু হয়েছে, একই তো রয়ে গেল। তাহলে কোনো লাভ বা যদি ক্ষতি কিছুই না হয় তাহলে আমাদের লিখে দিতে হবে, সুতরাং এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই হওয়ায়, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই হওয়ায়, বিক্রয় মূল্য একই হওয়ায় কোনো লাভ বা ক্ষতি হয়নি, কোনো লাভ বা ক্ষতি হয়নি, কোনো লাভ বা ক্ষতি হয়নি। আশা করি ক্লিয়ার। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার 4 নাম্বার দেখব। 4 নাম্বারে বলা হলো বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে এখানে দেখতেছি শতকরা বলতে 100 বোঝানো হয় শতকরা, আর বার্ষিক বলতে বোঝায় বছর। তাহলে 1 বছরে মুনাফার হার কত, 10.50%। এখানে টাকা দিছে কিন্তু মুনাফার হার যখন লেখা থাকবে তখন 10.50% বলবো। ঠিক আছে, যারা আমার প্রথম ভিডিওটি দেখেন নাই বা পার্ট 1টা দেখেন নাই সেখানে দেখে বেসিকগুলো ক্লিয়ার হইতে নিতে পারবেন, অথবা ডিসক্রিপশনে দেখে নিতে পারবেন। তাহলে দেখুন 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে 2000 টাকা হলো আসল, 5 বছর হলো কি সময়। তাহলে আমরা মুনাফা বের করতে হচ্ছে। তাহলে দেওয়া আছে দিয়ে মুনাফার হার 10.50% এবং আসল 2000 টাকা, সময় 5 বছর লিখে নিলাম। এটাকে একটু ভেঙে লিখি, ঠিক আছে, যাতে বুঝতে আরেকটু ভালো লাগে। 10.50% দিয়ে কি বোঝায়, ভাগ 100। ক্লিয়ার? এখন আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আই সমান কি হয়, পিআরএন বা পিএনআর। ঠিক আছে, এই সূত্রটার অর্থ যারা বুঝতে পারতেছেন না তারা পার্ট 1 দেখে নেন, তাহলে আশা করি বুঝে যাবেন। আই মানে মুনাফা বুঝাই, তাও আবার বলি, আই মানে মুনাফা বুঝাই, পি দিয়ে আসল বুঝাই, আর দিয়ে মুনাফার হার বুঝাই, এন দিয়ে সময় বুঝাই। তাহলে আই আমার মুনাফাই বের করা আমার একমাত্র উদ্দেশ্য, সেই সূত্রটা আমি ইউজ করছি। এবং পি মানে কি, আসল কত আছে, 2000। দেখুন একটা বর্ণ আরেকটা বর্ণের পাশাপাশি গণিতের মধ্যে থাকলে বুঝে নেবেন এদের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে গুণ আছে, তাহলে আমি সেজন্য এখানে গুণ ইউজ করব। আর মানে কি, মুনাফার হার। তাহলে মুনাফার হার কত, 10.50%, 10.50 ভাগ 100। তাহলে এন মানে কি, 5, এন মানে সময়, তাহলে 5 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখুন 0 2টা কেটে গেছে। তাহলে এখন দেখুন 20
গুণ 5 কত হয় 100। 100-র সাথে যদি 10.50 গুণ করে তাহলে পাবেন 1050। তাহলে আমাদের মুনাফা কত পাইলাম 1050 টাকা। তাহলে সুতরাং দিয়ে লিখে ফেলতে পারি, সুতরাং মুনাফা 5 বছরের মুনাফা কত হইল 1050 টাকা। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। 5 নং অঙ্ক এখানে দেখি কি বলা হয়েছে। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। বার্ষিক মানে বছর বোঝায়, শতকরা মানে 100/1 বোঝায়। তার মানে 100 টাকায় 1 বছরে কত টাকা মুনাফা কমছে সেটা লিখলো, 10 টাকা থেকে 8 টাকায় কমে গেছে, মানে 10 টাকা থেকে 8 টাকায় নেমে আসছে। তাহলে লিখতে পারতেছি 100 টাকায় 1 বছরের মুনাফা বলছে না, 1 বছরে মুনাফা কমে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে। দেখুন 1 বছরে মুনাফা কমতেছে, আপনার মুনাফা কত কমে 10 টাকা থেকে 8 টাকায় নেমে আসছে। তাহলে 10 থেকে 8 বিয়োগ করবেন, তো 10 বিয়োগ 8, তাহলে বাইরে টাকা লিখতে পারতেছি। তো 10 থেকে 8 বিয়োগ করলে কত টাকা হয় 2 টাকা হয়। তাহলে 2 টাকা হয় যখন, আমরা এখানে 2 টাকা লিখতে পারতেছি। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কমছে 2 টাকা। তাহলে আমাদের চিন্তা করতে হবে 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে। 1 টাকায় 1 বছরের মুনাফা কমে, দেখুন বেশি থেকে একে আসলে কি হয় ভাগ হয়, তাইলে ভাগ হইলে 2/100 হবে। ক্লিয়ার। এখন আমাদের থেকে যেহেতু 3000 টাকায় কত কমবে বলছে, তাহলে 3000 টাকায় বের করি। 3000 টাকায় আগে 1 বছরেরটা বের করি। 3000 টাকায় 1 বছরে মুনাফা কমে, দেখুন 1 থেকে বেশিতে গেলে কি হয়, বেশি থেকে একে আসলে ভাগ, 1 থেকে বেশিতে গেলে কি হয় গুণ হয়। তাহলে 2 গুণ 3000। ক্লিয়ার কিনা বলেন, 2 গুণ 3000 ভাগ 100। এতটুকু আশা করি বুঝতে পারছেন। যেহেতু আবার বলা হয়েছে 3000 টাকায় 3000 টাকায় লিখি, 3000 টাকায় 3 বছরের মুনাফার কথা বলছে। তাহলে 3000 টাকায় 3 বছরে মুনাফা কমে, তাহলে 1 থেকে, এই যে এখানে 1 ছিল, 1 থেকে বেশি গেলে কি হবে গুণ হবে। তাহলে 2 গুণ 3000 গুণ 3, ঠিক আছে, ভাগ 100 আছে, বসিয়ে দিলাম। দেখুন 0 2টা কেটে গেল। তাহলে এইদিকে 2টা শূন্য কেটে দিলে তাহলে আর কি থাকে, 2টা শূন্য কেটে গেল, 30 3 30 90, 90 2 100। তাহলে আমরা উত্তর পাইলাম 3000 টাকায় 3 বছরের মুনাফা হয় 180 টাকা কমবে। এখানে বলা হয়েছে 6 নম্বরে বার্ষিক শতকরা মুনাফা কত হলে। দেখুন শতকরার পর যখন মুনাফা লেখাটা আছে, তার মানে এটা বুঝে নিতে হবে এটা মুনাফার হারের কথা বলা হয়েছে। আর যারা প্রথমে আমার পার্ট 1টা দেখেন নাই, মানে যেটা বেসিক নিয়ে কথা বলা হয়েছে, বেসিক নিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এই 2.2 নিয়ে, আপনারা আশা করি এটা দেখে আসবেন, এতে করে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে আসবে। ঠিক আছে, তাহলে বার্ষিক শতকরা মুনাফা, তাহলে শতকরা মুনাফা মানে মুনাফার হার বোঝাচ্ছে। তো মুনাফার হার কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তার মানে 13,000 টাকা হলো আমার আসল, তার উপরে 5 বছরে আমাকে মুনাফা আসল হচ্ছে কত 18,850। এখন আমার দেখুন মুনাফা আসল আছে, মুনাফা আসল থেকে যদি আমি আসল বিয়োগ করি তাহলে মুনাফা পাবো। তখন আসল, মুনাফা এবং সময় সবগুলো নিয়ে আমি মুনাফার হার বের করা সহজ হবে, কারণ আমরা সূত্রগুলো পার্ট 1-এ শিখে আসছি। দেখুন দেওয়া আছে আসল সমান 13,000 টাকা, সময় সমান 5 বছর, মুনাফা আসল 18,850 টাকা, যা যা আছে সব তুলে নিলাম। এবার আমরা এখান থেকে মুনাফা বের করব। মুনাফা বের করা খুবই সহজ, আপনি যদি উপরের দিকে লক্ষ্য রাখেন, মুনাফা আসল, এখানে আছে আসল, দেখুন আসল থেকে আসল বিয়োগ হয়ে গেছে, তাহলে আর থাকবে কি মুনাফা। খুব সহজভাবে বোঝানোর স্বার্থে বলা হলো এটা। তাহলে মুনাফা বের করতে হলে মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করবো। তাহলে মুনাফা আসল কত আছে 18,850, বিয়োগ দিব আসল কত আছে 13,000 টাকা, তাহলে 13,000 লিখে দিব, বাইরে টাকা লিখতে হবে আমাদের, তাহলে টাকা লিখে দিই আমরা এখানে। যদি আমরা 18,850 থেকে 13,000 বিয়োগ করি তাহলে কত পাবো 5,850 টাকা। ঠিক আছে, তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম 5,850 টাকা। এখন আমরা জানি আই সমান পিআরএন একটা সূত্র আছে, ঠিক আছে, যেটা আমরা পার্ট 1-এ ভালোভাবেই আলোচনা করছি, তাও আমি একবার বলবো। আমরা জানি আই সমান পিআরএন। আই 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 মানে কি, আই মানে মুনাফা, পি মানে হলো আসল, আর মানে হলো মুনাফার হার, এন মানে হলো সময়। এখন একটা কথা মাথায় রাখবেন, আর যখনই করব, আর সবসময় কিভাবে লেখা হয়, আর মানে মুনাফার হার, মুনাফার হারকে যেটাই থাকুক সংখ্যা তার সাথে পার্সেন্ট আকারে লেখা থাকে। যখন পার্সেন্ট লেখা থাকে তার মানে আমাদের ভাগ 100 আকারে আমাদের কি করতে হয় সম্বোধন করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটা কেন বলতেছি আপনি এখন বুঝতে পারবেন।
এখানে আসি আমরা, আমাদের বের করতে হচ্ছে কি, আর বের করতে হবে। তাহলে আরকে রেখে দেন এক পাশে। তাহলে পি আর এন পাশাপাশি আছে মানে মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে মাঝখানে ওদের গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে এগুলো যদি অন্য পাশে চলে আসে তাহলে কি আকার লাভ করবে, ভাগ আকার রূপ লাভ করবে। তাহলে ভাগ আকারে লিখলাম, উপরে আয় আছে, আয়কে লিখলাম। আশা করি বুঝতে পারছেন। মাথায় রাখবেন, আর এর পরিমাণ যখনই বের করবেন অপর পাশে গুণ 100 দিয়ে দিবেন। এটা ওই কারণেই বলছিলাম, এখানে 1/100 এগুলো বুঝাইছিলাম এখানে। তাহলে 1/100 বলতে r/100 হইতো, তো এই ভাগ 100টা এই পাশে যখন চলে আসবে গুণ 100তে পরিণত হবে। তাহলে চলুন মানগুলো বসিয়ে নিই। ঠিক আছে, এখানে মান বসাই, বা দিয়ে বা আর সমান। এখন আয়ের পরিমাণ বেরিয়েছে কত, আয় মানে হলো মুনাফা। মুনাফা বেরিয়েছে আমাদের 5,850। তাহলে 5,850 বসে নিলাম। পি আর এন পাশাপাশি আছে মানে গুণাকারে আছে। তাহলে আমাদের পি এর মান কত, উপরের দিকে থাকাই 13,000 টাকা, এবং এন মানে হলো সময়, সময় হলো আমাদের 5 বছর। তাহলে 13,000 বসিয়ে দিব। 13,000 পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, এন মানে বোঝায় সময়, সময় 5 বছর। তাহলে গুণ দিয়ে আমরা 100 বসাবো। আগেই বলছিলাম যেহেতু আর বের করার সময় আমাদের অপরপক্ষে গুণ 100 দিতে হবে। ঠিক আছে, এখন 0 2টা 0 2টা কাটাকাটি হয়ে যাবে, 0 1টা কাটাকাটি হয়ে গেল। তাহলে 585কে এখানে দেখুন 5 13 হয় 65। তাহলে 585কে যদি আমরা 65 দিয়ে ভাগ দিই তাহলে 9 পাই। তাহলে 9 পাইলে আমরা এখানে 9 লিখে দিব, সুতরাং দিয়ে আর সমান, তাহলে আমরা 9% লিখতে পারতেছি। তাহলে সুন্দর করে লিখে দিব, সুতরাং মুনাফার হার 9%। মুনাফার হার 9%। ঠিক আছে, তাহলে আমাদের এটাই গন্তব্য আনসার। এবার 7 নাম্বার দেখব। আমরা এখন 7 নাম্বার দেখছি। 7 নাম্বারে বলা হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন মুনাফা আসলে দ্বিগুণ হবে কার, আসলের দ্বিগুণ হবে। তাহলে আসলেই তো জানি না আমরা, তাহলে আসল জানতে হবে। আর এখানে আরেকটা বিষয় আছে, মুনাফায় লেখছে, মুনাফার সাথে অন্তস্থিও লাগাইছে, মানে এটা মুনাফার হার বোঝানো হয়েছে। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার যে মুনাফার হার বোঝানো হয়েছে। তাহলে আমাকে মুনাফার হার বের করতে বলতেছে। আর এখানে যেহেতু আসল নাই, তাহলে আমরা আসল এমন একটা রাউন্ড ফিগার ধরে নিব যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে সময় পাচ্ছি 8 বছর, আর মুনাফা আসল দ্বিগুণ হবে বলতেছে। তাহলে 7 নাম্বার দিয়ে শুরু করতে পারি। যেহেতু আমরা আসল জানি না, তাহলে আসল এমন একটা রাউন্ড ফিগার ধরে নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, কাজটা করা সুবিধাজনক হয়। ঠিক আছে, তাহলে আসল ধরে নিলাম আমি 100 টাকা। ঠিক আছে, আসল 100 টাকা ধরি, আসল 100 টাকা। এখন তাহলে আসল 100 টাকা ধরলে এখানে বলা হয়েছে মুনাফা আসল দ্বিগুণ হয়, কার দ্বিগুণ হয়, আসলের দ্বিগুণ হয়। তাহলে মুনাফা আসল সমান দিয়ে আমরা লিখতে পারি, মুনাফা আসল সমান আসলের দ্বিগুণ, না আসল হলো 100 টাকা, এই যে এখানে 100-র সাথে 2 গুণ করলে তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে 100 গুণ 200, 100 গুণ 2 টাকা, তাহলে হচ্ছে কত, 200 টাকা। তাহলে মুনাফা আসল পাইলাম 200 টাকা, আসল পাইলাম কত, 100 টাকা। এটা তো আমরা ধরে নিছি, আসল ধরে নেওয়ার উপর ডিপেন্ড করে মুনাফা আসল বের করছি। তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করে ফেলতে পারি। মুনাফা কিভাবে বের করব, আগের বারের মতো সেম, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলেই হয়ে যায়। তাহলে মুনাফা আসল কত, 200। তাহলে 200 থেকে আমরা আসল বিয়োগ করব, আসল হলো 100। তাহলে 100 বিয়োগ করলে তাহলে কত বের হয় আমাদের, 200 থেকে 100 গেলে আমরা আর পাচ্ছি 100 টাকা। তাইলে এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার যে আসল পাইলাম ধরে নেওয়ার উপর 100 টাকা, আর সেই ধরে নেওয়ার মানের উপর ডিপেন্ড করে আমাদের মুনাফা বের হয়েছে 100। আর সময় আছে আমাদের 8 বছর। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে আমরা একটা কাজ করতে পারি। আমরা জানি আই সমান পি আর এন, এই সূত্রটা আমরা সবাই জানি। এখন সেটার উপর তাহলে আই সমান পি আর এন, এখানে মানটা বসাবো, তাহলে হয়ে যাবে। আমাদের মান লাগতেছে কার, আর মানে মুনাফার হার। তাহলে মুনাফার হারকে লাগলে মুনাফার হার আরকে আমি এক পাশে করে রাখবো, আর পি আর এন পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, সেটা অন্য পাশে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে। এখানে আয় আছে, আইকে বসিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু আমরা আর এর মান বের করছি, গুণ 100 দিব। ক্লিয়ার, তাহলে গুণ 100 দিলাম। এখন এখানে কাজ করা যাক, আয়ের মান কত পাইছি আমরা, 100 বসাইলাম। পি আর এন পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, তাহলে পি এর মান কত ধরছিলাম, 100। তাহলে 100 বসাই দিতে পারতেছি, গুণ, তাহলে এন এর মান কত, এন মানে সময়, সময় আমাদের 8 বছর ছিল, প্রশ্নের মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবেন, গুণ 100। ঠিক আছে, এই দেখুন 100 আর 100 কেটে গেছে। তাহলে 100কে 8 দিয়ে ভাগ করলে আপনি উত্তর কি পাবেন, 100কে 8 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 12.5। তাহলে সুতরাং আর সমান আপনার পেয়ে গেছেন 12.5%। এটাই হলো আপনার গন্তব্য আনসার। এবার 8 নাম্বার প্রশ্নটা দেখি। এখানে বলেছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। মুনাফার সাথে অন্তস্থীয় যখন লাগাইছে তার মানে এটা মুনাফার হার বুঝাইছে। আর এখানে যে হার মুনাফায় বলছে, মুনাফার হারটা সরাসরি সংখ্যায় দিয়ে দেওয়া নেই,
তাহলে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। ওই একই হার মুনাফায়, তার মানে কমার আগ পর্যন্ত এটাকে প্রথম শর্ত বলতেছি। ওখানের মধ্যে যে হার আসবে, যে মুনাফার হারটা আসবে, সেই মুনাফার হারে এখানে বলতেছে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তার মানে এখানে প্রথম শর্ত দেখি 6,500 টাকা হলো আসল, এবং এখানে সময় দিয়ে দিছে 4 বছর, মুনাফা আসল দিয়ে দিছে 8,840 টাকা। ওই একই হার বলতে এখানে আমরা আগে প্রথম শর্তটাই পালন করি। দেখুন মুনাফা আসল আছে, সময় আছে, সেখান থেকে আমরা আগে মুনাফাটা বের করি, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে তারপর আমরা মুনাফার হারটা বের করে নিব। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আসল সমান এত, সময় সমান এত, মুনাফা আসল সমান এত আছে, সেখান থেকে আমরা বের করতে পারি মুনাফা বের করতে আমরা জানি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলেই আমাদের মুনাফার বের হয়ে যায়। আচ্ছা, এখানে 8,840 টাকা ছিল, তাহলে আমরা 8,840 টাকা বানাই দিব। এখন মুনাফা যদি বের করতে চাই, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করব। মুনাফা আসল হলো 8,840 বিয়োগ আসল হলো আপনার 6,500, তাহলে তা বিয়োগ করে দিলাম, বাইরে টাকা লিখব। দেখুন এটা যদি বিয়োগ করি কত পাই, 2,340 টাকা পাচ্ছি। যদি ভালোভাবে দেখেন, 0 0 গেছে গা, 4 থেকে 0 গেলে 4, আর 8 থেকে 5 গেলে 3, তাহলে 2,340 টাকায় বের হচ্ছে। 2,340 টাকা আমাদের মুনাফা বের হলো। তাহলে এখান থেকে আমরা মুনাফার হারটা বের করে নিব। মুনাফার হার বের করার জন্য আমরা এতক্ষণ জানি দিয়ে করছি, আমরা জানি আই সমান পিআরএন, আই সমান পিআরএন। তাহলে মুনাফার হার কোনটাকে বোঝানো হয়, আরকে বোঝানো হয়। তাহলে আরকে এক পাশে রাখুন, আই উপরে দেন, পিআরএন নিচে হবে, কারণ পিআরএন গুণাকারে আছে, তা ওই পাশে গেলে ভাগাকার রূপ লাভ করবে, সেজন্য এইভাবে করে লিখছি। যখন আর এর পরিমাণ বের করবেন গুণ 100 দিবেন। আশা করি ক্লিয়ার। এখন আয়ের পরিমাণ কত পাইছেন আপনি? আয় বলতে মুনাফা বোঝায়, মুনাফা পাইছি আমরা 2,340। তাহলে লিখলাম পি মানে আসল হলো আমাদের 6,500 টাকা, তাই লিখে ফেলতে পারলাম। গুণ দিয়ে আমরা যেহেতু পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, এন মানে কি সময় হলো আমাদের 4 বছর দিছে, গুণ দিয়ে 100 বসিয়ে দিব আমরা। এখন 100 বসিয়ে দিলে 0 2টা কেটে গেল, তাহলে 2,340কে 65 গুণ 4 করলে কত হয় আমাদের? 260 হয়। 65-র সাথে যদি 4 গুণ করি 260 হয়। আর 2,340কে যদি আমরা 260 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 9, তাহলে পাই 9। আশা করি 9ই পাবো। হ্যাঁ, 9% পাইলাম, ক্যালকুলেটরে দেখানো হলো। এখন তাহলে আর সমান আমরা পেয়ে গেছি 9%, ঠিক আছে, আর সমান 9%। তাহলে এটা পাওয়ার পর একটা জিনিস বুঝেন আগে, 9% মানে কি? 100 ভাগের 9কেই 9% বলা হয়, তাই না? এখন এই 100 ভাগের 9কে যদি আমরা একটু ডিকোড করি তাহলে আমরা কি বুঝতে পারি দেখেন, 100 টাকায় আমাকে 1 বছরে মুনাফা দেয় 9 টাকা, এটা দিয়ে বুঝাই এটাই। 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় কয় টাকা? 9 টাকা। তাহলে আমি এটা কেন বলতেছি আপনাকে সেটা আগে ক্লিয়ার করি। দেখুন আমরা মুনাফার হার তো বের করে ফেলছি, ঠিক আছে, ওই একই হার মুনাফায় বলছে যে, তার মানে 9% ইউজ করবো এখানেও। তাহলে 9% যদি ইউজ করি, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে কত টাকা, তার মানে আসলটা আমাকে বের করতে বলছে, মেইন টাকাটা আমার এখানে দিয়ে দেওয়া নাই, আবার মুনাফাও দিয়ে দেওয়া নাই, শুধু মুনাফার হারটা আমার আগের থেকে নিতে পারতেছি, সময় আছে আর মুনাফা আসল আছে। তাহলে মুনাফা আসল থেকে আপনি কোনো কিছু বের করতে হলে হয় মুনাফা লাগে নাই তো আসল লাগে, আর আপনার আসল বের করতে বলছে মানে মুনাফা থাকার দরকার ছিল, কিন্তু মুনাফা দিয়ে দেওয়া নাই। তাহলে আমরা এখন কি করব? এখন আমরা যে মানটা বের করছি 100 ভাগের 9, ওইটা দিয়ে কি বুঝলাম? 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় কত টাকা? 9 টাকা। তাহলে আমরা এই অনুসারে 100 টাকায় এই যে 4 বছর যেহেতু আমাকে মুনাফা আসল দিচ্ছে, তাহলে 100 টাকায় 4 বছরে আমাকে কত টাকা মুনাফা আসল দেয় সেটা আমরা বের করব। তাহলে আশা করি আপনারা বুঝবেন। এখন আপনাদের বলেছিলাম যে 100 ভাগের 9 বলতে কি, 100 টাকায় মুনাফা দেয় 1 বছরে 9 টাকা, তাহলে সেটাই আমরা এখানে লিখব। 100 টাকায় এখন দিয়ে লিখি, এখন 100 টাকায় 1 বছরে মুনাফা দে 9 টাকা, 9 টাকা। তাহলে আমরা 4 বছর বের করবো বলছিলাম না, কারণ 4 বছরের মুনাফা আসলে আমার বের করতে হবে 100 টাকার উপর ডিপেন্ড করে। তাইলে 100 টাকায় 4 বছরে মুনাফা দেয়, এটা সংখ্যায় লিখে রাখি, 4 বছরে মুনাফা দেয়। তাহলে দেখুন 1 থেকে বেশি গেলে কি হয়? 1 থেকে বেশি গেলে গুণ হয়, তাহলে গুণ করব, তাহলে 9 গুণ 4, ঠিক আছে,
তাহলে কত পাচ্ছি 4 নং 36, তাহলে 36 বসাই দিলাম, 36 টাকা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 100 টাকায় 4 বছরে মুনাফা দেয় কত 36 টাকা। তাহলে আমরা 100 টাকায় 4 বছরে মুনাফা আসল বের করে ফেলতে পারবো। 100 টাকায় 4 বছরে মুনাফা আসল, 4 বছরে মুনাফা আসল। তাই মুনাফা আসলের জন্য আমাদের কি কি লাগে, মুনাফা এবং আসল লাগে, তাই না? তাহলে 4 বছরের মুনাফা কত আমাদের, 4 বছরের মুনাফা হলো 36, আর আসল কত, আসল হলো 100 টাকা। 100 টাকার উপরেই তো আমাদেরকে মুনাফা দেয় 36 টাকা, তাহলে 4 বছরে, তাহলে 100 টাকা আসল, তার সাথে যদি আমি মুনাফাটা যোগ করে দিই তাহলে আমাদের মুনাফা আসলটা 100 টাকায় 4 বছরে কত দেয় সেটা বের হচ্ছে। তাহলে 100 যোগ 36 তার মানে 136 টাকা। তাহলে 100 টাকায় 4 বছরে মুনাফা আসল পাচ্ছি কত আমরা, 136 টাকা। এখন আমাদের কাজ কি, এটাকে রিলেট করে আমরা ওই যে 10,200 টাকায় 4 বছরে আসল কত হবে সেটা বের করব, ঠিক আছে? যেহেতু আমি আসল বের করব, এখানের ক্ষেত্রে এইভাবে সাজাবো, আমাদের 100 আছে, 136 আছে মুনাফা আসল, 100 টাকা হলো আসল, 136 টাকা হলো মুনাফা আসল। সেটার উপর ডিপেন্ড করে আমাকে আসলটাকে কোন পাশে রাখতে হবে, ডানে, কারণ আসলটা আমার বের করতে হচ্ছে। তাই দেখুন কীভাবে করি, আবার লিখবো, আবার আবার লিখবো আসল 100, মুনাফা আসল 136 টাকা হলে, মুনাফা আসল 136 টাকা হলে, কত টাকা হলে, 136 টাকা হলে আসল 100 টাকা। আসল কয় টাকা, আসল 100 টাকা। আশা করি বুঝতে পারতেছেন। আর মুনাফা আসল আমরা সরাসরি 10,200 টাকাটাতে যাইতে পারবো না, যেটা আমাদের প্রশ্নে বলা আছে, তো সেই জন্য একে আসতে হবে আগে। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়, তাহলে 100 ভাগ 136, ক্লিয়ার? এখন আমাকে বের করতে হবে মুনাফা আসল 10,200 টাকা হলে, মুনাফা আসল 10,200 টাকা হলে আসল কত হয়। দেখুন এক থেকে বেশিতে গেছে কি হবে, গুণ হবে, তাহলে 100 গুণ 10,200 ভাগ আপনি পাচ্ছেন কত, 136। যদি আমরা ভাগ করি ঠিকঠাক মতো তাহলে কি পাই দেখি, যদি আমরা উপরের দুইটাকে গুণ করি, 10,200-র সাথে 100 গুণ করলে তাহলে আমরা পাচ্ছি 10,20,000, 10,20,000 পাই। 10,20,000-কে 136 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7,500 টাকা। তাহলে এটাই হলো আমাদের উত্তর। তার মানে 7,500 টাকায় 4 বছরে মুনাফা আসলে হয় 10,200 টাকা। দেখুন কত টাকায় 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে জিজ্ঞেস করছে, তাহলে আমরা 7,500 টাকা বের করছি। 7,500 টাকায় 4 বছরে মুনাফা আসলে হবে কত, 10,200 টাকা হবে। এবার আমরা 9 নাম্বার দেখব। এখানে বলা হয়েছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তার মানে মুনাফার পরিমাণ দিছে, সময় দিয়ে দিছে। তারপর এখানে বলছে কিছু টাকা ব্যাংকে জমা রাখে, তার মানে কয় টাকা রাখে সেটা বলে দেয় নাই, আর কয় টাকাটাই মূলত কি আসল। আমার মোট আসল হলো এখানে, কিন্তু আসলটা দিয়ে দেওয়া নাই, আমাকে সময় দিছে, মুনাফা দিয়ে দিছে। তারপর বলল ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তার মানে আমার আসলের পরিমাণটাই বের করতে বলতেছে। দেখুন তাহলে দেওয়া আছে দিয়ে আমি সময় n সমান 4 বছর লিখলাম, মুনাফা আয় দিয়ে প্রকাশ করা হয়, তার যত ছিল সেটা লিখলাম, মুনাফার হার 8 দিয়ে প্রকাশ করা হয়, 8.50 টাকা ছিল। মাথায় রাখবেন মুনাফার হার দেওয়া থাকলে তাকে পার্সেন্ট আকারে লিখতে হয়, যখন পার্সেন্ট আকারে লেখে তখন কি হয়ে যায়, 8.50 উপরে থাকবে, নিচে ভাগ 100 হয়ে যাবে। আশা করি আপনারা ক্লিয়ার এই জায়গাটা। তাহলে এখন আমরা জানি দিয়ে সূত্রটা লিখে ফেলবো। আমরা জানি, আমরা কি জানি, আই সমান পি আর এন একটা সূত্র জানি, আই সমান পি আর এবং এন। এখানে আমাদের লাগতেছে পি এর মান, পি মানে আসল, তার মানে আরগুলো বাদ বাকিগুলো দেওয়া আছে, তাই পিকে আমি এক পাশে রাখবো। পি এর সাথে আর এবং এন কি আকারে আছে, পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে, তাহলে সেটা এই পাশে চলে আসলে ভাগ আকার রূপলাভ করলে উপরে আছে আপনার আয়, সেটা লিখে রাখবো, ক্লিয়ার? এখন মান বসানোর পালা। মুনাফা কত আছে আপনার আয়ের মান 4,760, তাহলে বসিয়ে দিলাম। আর এবং এন পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, তাহলে গুণ দিব। এন এর পরিমাণ কত, 4, এন এর পরিমাণ 4 মানে সময় 4 বছর। আর এর পরিমাণ কি আসছে 8.50, 8.50 ভাগ 100, ক্লিয়ার? এখন এখান থেকে আমাদের করার পালা। দেখুন 4,760 আছে, থাকুক, এই 100টা যখন ভগ্নাংশ আকারে নিচে আসে সেটা উপরের দিকে চলে আসবে, যখন চলে আসবে নিচে আর কি বেঁচে আছে 8.50 গুণ 4, তাহলে এটা গুণ করে নিচেরটা দিয়ে যদি ভাগ দিই তাহলে কি পাই, আমরা পাই 14,000 টাকা।
তাহলে সেটা লিখে দিলাম 14,000 টাকা। উপরেরটা গুণ করে আপনি পাবেন 47600, আর নিচেরটা যদি আপনারা গুণ করেন তাহলে পাবেন 34। তাহলে এই 34কে যদি উপরেরটা দিয়ে ভাগ দেন তাহলে এই 14,000 টাকা ফেরত পাবেন। ঠিক আছে, তাহলে আমাদের আসল কত আসলো? 14,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। কত টাকা? ব্যাংকে 14,000 টাকা 14,000 টাকা জমা রেখেছিলেন। ক্লিয়ার? লিখে ফেলতে পারলাম। এবার আমরা 10 নম্বরের দিকে লক্ষ্য করব। 10 নম্বরে বলা হলো শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। কোনো মূলধন বলা আছে কিন্তু মূলধনটা দেওয়া নাই আসলে সংখ্যায়। তারপর 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তো মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তার মানে মূলধনের দ্বিগুণ হয়ে যাবে মুনাফা মূলধন কয় বছর পরে? 6 বছর পরে। তাহলে আমাদের মূলধন দেওয়া নাই, মুনাফা মূলধন বলতেছে দ্বিগুণ হবে। আবার সেই হারে কত টাকা? 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আমাদের তাহলে সেটা বের করতে হচ্ছে। তাহলে করতে হলে আমরা যেহেতু কোনো মূলধন সম্পর্কে জানা নাই যে কত মূলধন হবে, মূলধন সম্পর্কে কত টাকা দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব মূলধন ক টাকা। তাহলে ধরি মূলধন সমান ক টাকা লিখব। ঠিক আছে, যেহেতু আমরা জানি না মূলধন কত টাকা, শুধু লিখছে কোনো মূলধন, এরকম একটা কথা লিখে দেখছে, তাই আমরা কোন মূলধন ক টাকা ধরে নিছি। এখন আরেকটা কথা ছিল মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তাহলে আমরা মুনাফা মূলধন লিখে নিব। মুনাফা মূলধন সমান দিয়ে লিখব মুনাফা মূলধন। তাই মুনাফা মূলধন কত গুণ হবে বলছে? দ্বিগুণ। দ্বিগুণটা কার কার সাথে দ্বিগুণ হবে? মূলধনের দ্বিগুণ হবে। তাহলে মূলধন আছে ক, তার সাথে যদি আমি দ্বিগুণ করি তাহলে পাবো ক গুণ 2 টাকা। ঠিক আছে, দ্বিগুণ মানে কি? 2 গুণ করতে বলছে। তাহলে 2 এর সাথে ক গুণ করলে পাশাপাশি বসাইলে গুণ আকারে প্রকাশ করা হয়ে যায়। তাহলে 2 ক টাকা। এখন আমরা এখান থেকে মুনাফা বের করতে পারি। কি বের করতে পারি? মুনাফা বের করতে পারি। কেন বের করছি সেটা বলবো। দেখুন, মুনাফা বের করার সুন্দর উপায়, মুনাফা মূলধন থেকে মূলধনটা বিয়োগ করে দিন, তাইলে আপনার মুনাফা বেরিয়ে যাবে। তাহলে 2 ক হলো মুনাফা মূলধন, তার থেকে আপনি মূলধনটা বিয়োগ করবেন। তো মূলধন আছে ক, যদি 2টা ক থেকে একটা ক বিয়োগ করেন আর কত থাকে? আরেকটা ক থাকে, তাহলে ক টাকা। ক্লিয়ার? মূলধন ধরে নিলাম, মুনাফা মূলধন সেই ধরা নেওয়া মানের উপর ডিপেন্ড করে আসছে 2 ক। তারপর মুনাফা বের করছি, মুনাফা মূলধন থেকে মূলধন বিয়োগ করে। দেখুন, এতগুলো কথার মাঝে আমাদের একটু প্রশ্নের দিকে লক্ষ্য রাখি। দেখুন, এখানে প্রশ্নে বলা আছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তার মানে আমার মূলধন যেটা আমি ধরছি সেটা 6 বছরেই দ্বিগুণ হবে। ঠিক আছে, যেটা ধরছি সেটা 6 বছরে দ্বিগুণ হচ্ছে। তার মানে এই দ্বিগুণ হওয়া মুনাফা মূলধন থেকে আমি যে মুনাফাটা বের করছি তাও কয় বছরে আসবে? আমার 6 বছরে আসবে। ক্লিয়ার? তাহলে 6 বছরে কোনো মূলধন আমার কি হয়? মুনাফা পায় ওই টাকাটা। মানে ক টাকা মূলধনে বা ক টাকায় আমাকে 6 বছরে মুনাফা দেয় কয় টাকা? কয় টাকা। ঠিক আছে, ক টাকা মূলধনে 6 বছরে মুনাফা দেয় ক টাকা। ক্লিয়ার? আমি এইভাবে করে লিখছি, ক টাকায় 6 বছরে মুনাফা দেয়। 6 বছরে মুনাফা দে কয় টাকা দে? মুনাফা কয় টাকা দে? ক টাকা দে। তাহলে ক টাকা। তাহলে আমরা এটা কেন করতেছি? মুনাফার পরিমাণটা এভাবে করে লেখার কারণটা কি? একটা মাত্র কারণ, সেটাও একটু দেখিয়ে নিই। দেখুন, এখানে দেখলে আপনারা হয়তো বা বুঝে যাবেন। এখানে একটা কথা আছে, সেই হারে, মানে যে হারটা আমি এখান থেকে বের করব সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। ঠিক আছে, আপনার মানে 4 বছর লাগবে। এখানে আছে কয় বছরে? 6 বছরে। এই 6 বছরটাকে আমার এখন কয় বছরে আনতে হবে? 4 বছরের একটা মুনাফা মূলধন নিয়ে আসতে হবে। তাহলে প্রশ্নে একটা মুনাফা মূলধন দেওয়া আছে, তাহলে আমরা এই মুনাফা মূলধন, আমরা একটা মুনাফা মূলধন 4 বছরের মুনাফা মূলধন বের করব। এই মুনাফা মূলধনটা কয় বছরের? 6 বছরের। আমি এতক্ষণ বুঝাইছি যে মূলধনের উপর দ্বিগুণ হয়েছে কয় বছরে? 6 বছরে হয়েছে। তাহলে আমার থেকে 6 বছর না 4 বছরে কতটুকু হয় সেটা বের করা আমাদের উদ্দেশ্য। তাহলে চলুন করে ফেলা যাক। তাহলে সুতরাং ক টাকায় 6 বছরের মুনাফা দেয় ক টাকা, সেখান থেকে ক টাকায় 1 বছরে মুনাফা দিয়ে বের করব। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে ক ভাগ 6। ঠিক আছে, এখন এখান থেকে ক টাকায় 4 বছরের মুনাফা বের করব। কেন? যেই মাত্র আমরা মুনাফাটা বের করব এই উপরের মূলধনের সাথে আমরা যোগ করে আমরা 4 বছরের মুনাফা মূলধন আমরা নিজেদের ধরে নেওয়া মানের উপর করে
একটা বেস করে বের করে ফেলতে পারবো। যখন সেটা বের করব তখন প্রশ্নে দেওয়া মানের সাথে সমান দেখিয়ে আমরা মূলধনের পরিমাণটা বের করে ফেলতে পারবো। আশা করি আপনারা দেখে বুঝে যাবেন। তাহলে 4 বছর কেন করতেছি, আমি আবারও বলতেছি যে 4 বছর করতেছি কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে 4 বছরের। ঠিক আছে, ওই 4 বছরকে আমি 6 বছর থেকে আমি 4 বছরে আনতেছি আমাদের ধরে নেওয়া মানের সাথে আমরা তাল মেলানোর জন্য। দেখুন 1 থেকে বেশি গেলে গুণ হয়, তাহলে ক গুণ 4 ভাগ 6 আছে, লিখে নিলাম। ক্লিয়ার? এখন 4কে আপনি কি দিয়ে কাটতে পারেন? 4কে 2 এর নামতে কাটতে পারেন, 2 দুগুণে 4। 6কে 3 দুগুণে 6 দিয়ে কাটতে পারেন। এখন বলবেন 2 দুগুণে 4 3 দুগুণে 6, এটা এখানে এতগুলো কথা কেন? দাঁড়ান আমি এখনই দেখাচ্ছি। 3 দুগুণে 6, দেখুন যে নামতাটা মিলে যায় সেটা অদৃশ্য হয়ে যায়। আর 4-এর বদলে তাহলে বসতেছে 2, 6-এর বদলে বসতেছে 3। সরি, এখানে 3 বসানো হয় নাই, আমি 3টা বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা মানটা কত পাইলাম? 2 ক, 2 এর সাথে ক আছে, নিচে আছে আপনার 3। ক্লিয়ার? তাহলে আমরা ক টাকায় 4 বছরের মুনাফা পাই কত টাকা? 2 ক ভাগ 3 টাকা। ঠিক আছে, এখন এখান থেকে আমরা 4 বছরের মুনাফা মূলধনও বের করে ফেলব। সুতরাং 4 বছরের, কয় বছরের? 4 বছরের মুনাফা মূলধন, এটা কিসের উপর নির্ভর করে আসতেছে? আমাদের ধরে নেওয়া মানের উপর নির্ভর করেই আসতেছে। তাহলে 4 বছরের মুনাফা মূলধন কত আসতেছে? মুনাফা মূলধন কিভাবে বের করব? মূলধন লিখব, মূলধন কত ধরছিলাম আমরা? ক টাকা ধরছিলাম, তার সাথে আমরা মুনাফাটা যোগ করে দিব। তাহলে মূলধন ধরছি ক টাকা, তার সাথে মুনাফাটা যোগ করে দিব, মুনাফা আসছে 2 ক ভাগ 3। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত? আচ্ছা দেখেন না, আশা করি অনেকে এটা দেখে নেন। এই জায়গা থেকে আমরা কি করব, এর পরের লাইনটা আমি ওইদিকে দেখাই। তাহলে এটা এখান থেকে করা যাক। দেখুন এখানে যখন ভগ্নাংশের যোগ আছে তাহলে আমরা লসাগু নিতে হবে, 3 লসাগু হবে, লসাগু নিয়ে ফেলছি। 3-এর সাথে ক গুণ করলে 3 ক, এভাবে লেখা হয়, প্লাস 2 ক আছে, 2 ক লিখতে পারতেছি। 3টা ক, 2টা ক, মোট ক হয় 5টা ক, তারপর নিচে আছে 3। ঠিক আছে, তাহলে 5 ক ভাগ 3 টাকা আমরা বের করতে পারছি 4 বছরের মুনাফা মূলধন। এটা কিসের থেকে আসছে? আমাদের ধরে নেওয়া মানের থেকেই আসছে। এখন তাহলে আমরা সরাসরি একটু প্রশ্নের দিকে তাকিয়ে শেষ করব কাজটা। দেখুন প্রশ্নে দেওয়া আছে সে হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে মুনাফা মূলধন প্রশ্নে একটা দেওয়া আছে 4 বছরের মুনাফা মূলধন কত? 2050 টাকা। আর আমাদের 4 বছরের মুনাফা মূলধন কত বেরিয়েছে? 5 ক ভাগ 3। দুইটাকে আমরা সমান দেখিয়ে আমরা কাজ শেষ করব। তাহলে এখন দিয়ে লিখব, এখন দিয়ে লিখে দেখুন আমাদের ধরে নেওয়া মানের উপর নির্ভর করে মুনাফা মূলধন আসছে 4 বছরের 5 ক ভাগ 3, আর প্রশ্নে দেওয়া আছে কত? 2050। সেটাকে তাল মিলিয়ে এখন ক এর মান বের করে ফেলবো। ক এর মান বের করলে আপনার মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। সেটাকে একটু লিখি, 5 ভাগ 3 গুণ ক। ক যখন এমনি পাশাপাশি আছে তার মানে গুণ আকারে আছে, আমরা একটু আলাদা করে কেন লিখছি সেটা বুঝাচ্ছি। 2050 আছে লিখলাম। দেখুন কোনো ভগ্নাংশ এক সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে গেলে তাহলে উল্টে যায়, অন্য পাশে গেলে কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে 2050 গুণ, উল্টে গেলে 3 নিচে ছিল উপরে বসবে, 5 উপরে ছিল সেটা নিচে বসবে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 2050কে কাটলে আপনার হবে 410। এখন ক সমান, সুতরাং ক সমান 410-এর সাথে 3 গুণ করলে আপনি পাবেন 1230। তাহলে ক মানে কাকে ধরছিলাম আমরা? দেখুন মূলধনকে আমরা ক টাকা ধরছিলাম আর ক এর মান বের করে ফেলছি, তার মানে 1230 টাকা হলো আমাদের মূলধন। তাহলে সুতরাং মূলধন 1230 টাকা। ক্লিয়ার? যারা বুঝেন নাই একটু পিছনে ফিরে কয়েকবার দেখলে আপনারা আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখি 11 নম্বরে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, মুনাফার সাথে যখন অন্তঃস্থীয় লাগানো আছে তার মানে এটা মুনাফার হার বোঝানো হচ্ছে। তার মানে 6, এটা কি? মুনাফার হার, তাহলে 6% লিখবো আমরা। তারপর 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, 500 টাকা হলো আসল, 4 বছর হলো আমাদের সময়, তাহলে মুনাফা যত হয়, মানে আমরা মুনাফাটা আগে বের করতে হবে। পুরো প্রশ্নটাই বুঝে নিই। তাহলে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, 5 টাকা মুনাফায় যখন লিখছে তার মানে অন্তঃস্থীয় লাগানোর কারণে এটা মুনাফার হার হইল। কত টাকার 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। এখানে বলতেছে যে মুনাফা এখান থেকে যেতটুকু মানে কমার আগ পর্যন্ত যে মুনাফাটা পাবো আমরা প্রথম ক্ষেত্রে, এই মুনাফা একই মুনাফাটা আমি 2 বছর 6 মাসে যদি 5 টাকা 5% মুনাফার হারে যদি আমি পেতে চাই তাহলে আসল কত টাকা হইতে হবে, মানে মোট মূলধনটা কত হইতে হবে আমার। যদি ওই একই মুনাফা আমি 2 বছর 6 মাসে পাইতে চাই, আমার মূলধন কত হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে প্রথম ক্ষেত্রের বিষয়টা বের করে নিই, মুনাফার পরিমাণটা।
তাহলে দেওয়া আছে মুনাফার হার এত, তারপরে আপনার সময় এত এবং আসল সমান এত। তাহলে আমরা জানি আমাদের যেহেতু মুনাফা বের করতে হবে, তাহলে আমরা জানি দিয়ে লিখবো, আমরা জানি আই সমান PRN। এই সূত্রটা আমাদের জানা আছে। যারা জানেন না তারা প্রথম ভিডিওটি দেখে নেন, তাইলে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি আই সমান PRN। আই সমান PRN, আই মানে মুনাফা বোঝানো হয়, পি বলতে আসল, আর বলতে আপনার মুনাফার হার এবং এন বলতে সময় বোঝানো হয়। তাহলে পি আসল, আসলের পরিমাণ কত 500, তাহলে 500 লিখলাম, গুণ দিলাম, পাশাপাশি আছে মানে সবগুলো গুণ আকারে আছে। আর এর পরিমাণ কত, আর মানে হলো মুনাফার হার আর বোঝানো হয়, এখানে আর লিখতে হবে আমাদের। তারপর আর পরিমাণ কত 6%। 6% মানে কি 100/6কে 6% বলা হয়, ঠিক আছে। এন তাহলে গুণ দিব, এন এর পরিমাণ কত 4 করলাম। তাহলে এখন যদি কাটাকাটি করি 5 100 হয় 500, তাহলে 6 5 6 30, 4 30 কত 120। তাহলে মুনাফা কত পাইলাম, মুনাফা কত পাইছি আমরা, মুনাফা পাইলাম 120 টাকা, মুনাফা পাইছি আমরা 120 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলছে সেটা লেখার আগে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখে রাখি, কারণ দ্বিতীয় ক্ষেত্রের বিষয়গুলো আমরা বের করব। দ্বিতীয় ক্ষেত্রে একই মুনাফা আমাদের ইউজ হবে না, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে একই মুনাফা ইউজ হলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য আয় সমান কত হবে 120 টাকা হবে। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছি। এখন প্রশ্নের দিকে একটু লক্ষ্য রাখি। দেখুন এখানে 5 টাকা মুনাফায় লেখা আছে। 5 টাকা মুনাফায় মানে হলো মুনাফাই মানে মুনাফার সাথে অন্তস্থীয় লাগানো, মানে এটা হলো মুনাফার হার। তার মানে 5% মুনাফার হার হবে এবং সময় দিয়ে দিছে 2 বছর 6 মাস, ঠিক আছে। তাহলে আপনি পেলেন কি মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়, সেটা পেয়েছেন কত 5%। আপনি সেটাকে 100/5 লিখতে পারেন। এবং আপনাকে সময় দিয়ে দিছে, সময় বলতে সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এন সমান কি লিখব, 2 বছর 6 মাস। কতটুক 2 বছর 6 মাস, ঠিক আছে। এখন এটাকে হিসাব করতে হবে, যেহেতু একটা বছর একটা মাস, আমরা হিসাব করতে সহজ হবে না, যার কারণে আমরা এটাকে মাসটাকে বছরে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 2 বছর আছে থাকুক, 6 মাসটাকে আমরা যদি বছরে আনতে চাই, তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর হয়। তাহলে এই 6টাকে আমরা 12 দিয়ে ভাগ করব, যে মাত্র 12 দিয়ে ভাগ করব এই মাসটা তখন বছরে পরিণত হয়ে যাবে। দেখুন যখন বছর বছর হয়ে গেছে, তাহলে আমরা কি করে দিতে পারতেছি, যোগ করে দিতে পারতেছি দোনোটা সংখ্যাকে। এখন বাইরে লিখে দিতে পারতেছি বছর। ক্লিয়ার? এখন যখন দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, তাহলে 12 হবে লসাগু, 12-র সাথে 2 গুণ করেন তাহলে পাবেন 24, যোগ দিলাম, উপরে 6 আছে বসিয়ে দিলাম। তাহলে 12-র সাথে 24-এর সাথে 6 যোগ করলে আপনি পাবেন 30, নিচে আছে 12। ক্লিয়ার? এখন 30কে যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে পাচ্ছেন আপনি 2.5 বা আড়াই। তাহলে এটা আড়াই বছর হবে আপনার সময়। তাহলে সময় পাইলেন, মুনাফার হার পাইলেন, মুনাফা পাইলেন। এখন আপনার কাজ হলো আসল বের করা। তাহলে আমরা জানি আই সমান PRN, আমরা সূত্রটা জানি আছি, আই সমান PRN। আমার বের করতে হবে পি মানে আসল বের করতে হবে। তাহলে পিকে এক পাশ করে রাখি এবং আই এর দিকে রাখলাম। আর যেহেতু আমাদের গুণ আকারে আছে, সেটা যদি ওই পাশে চলে যায়, আই এর পাশে চলে যায়, তাহলে এটা কি আকার রূপ লাভ করবে, গুণ থেকে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগের পরিণত হইল ভাগ RN লিখলাম। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা পরিমাণটা বের করব। আয়ের পরিমাণটা কত ছিল আমাদের, আয়ের পরিমাণের দিকে একটু যাই। আয় ছিল 120 আর ছিল 5/100। ক্লিয়ার? আর ছিল 120 আর ছিল 100/5, ঠিক আছে। গুণ দিলাম, এন এর পরিমাণ কত 2.5, ঠিক আছে। এখন এটাকে এভাবে করতে পারি, 120 এই নিচের 100টা উপরে চলে যাবে, যেহেতু ভাগ আকারে আছে একটা হর আকারে, হরের মধ্যে নিজে আরেকটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে নিচের হরটা উপরে উঠে যাবে। তাহলে 5 গুণ 2.5, তাহলে এদের গুণ করলে হয় 5 আর 2.5-এর গুণ করলে হয় 12.5। এখন এইটা গুণ করে যদি 12.5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 960। তাহলে 960 টাকা হলো আপনার আসল, ঠিক আছে। সুন্দর করে এখানে লিখে দেওয়া যাক। সুতরাং আসল 960 টাকা, আসল 960 টাকা, ঠিক আছে। তো এবার আমরা 12 নম্বর দিকে লক্ষ্য রাখবো। এবার 12 নম্বরটা দেখব। এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল। তাহলে 8% থেকে বেড়ে 10% হয়েছে, মানে 8% ছিল, এই যে 8% ছিল, তার থেকে হয়ে গেছে কয় পার্সেন্ট, 10%, ঠিক আছে। এখন 8% মানে কি 100/8 বোঝানো হয়, আর 10% মানে কি
100/10 বোঝানো হয়। তার মানে 100 টাকায় যেখানে 8 টাকা আয়তা ছিল ওর, এখানে 100 টাকায় যেখানে 8 টাকা ছিল সেখান থেকে 100 টাকায় ওকে 10 টাকা দেয়। তার মানে কত টাকা বাড়ছে আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে প্রথমে যখন 8 টাকা ছিল পরে 10 টাকা হয়েছে। খুব ইজি, এখানে 2 টাকা বেশি দিচ্ছে। কিন্তু এটা তো মুখে বললে হবে না, হাতে কলমে আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে হাতে কলমে দেখানোর জন্য চলুন লিখে ফেলা যাক। 100 টাকায় তাহলে লিখতে পারি 100 টাকায় 1 বছরে আয় বাড়ে। 100 টাকায় 1 বছরে বাড়ে। 1 বছরে বাড়ে কত? 10%, 8% থেকে 10% বাড়ছে। তাহলে 100 টাকায় 1 বছরে আয় বাড়ে লিখি। ঠিক আছে, 100 টাকায় 1 বছরে আয় বাড়ে। কত টাকা বাড়ছে? প্রথমে ছিল কয় টাকা? 8 টাকা, পরে 10 টাকা হয়েছে। তো সেটা তো সরাসরি 8 থেকে 10 বিয়োগ করব না, বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে 10 বিয়োগ 8 লিখলাম। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2 টাকা। তাহলে বুঝতে পারলেন 100 টাকায় 1 বছরে আয় বাড়ে 2 টাকা। এখন আরেকটা কাজ করব। দেখুন এখানে লেখা আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, সরি এটা তো 11 নম্বর, 12 নম্বরে বলা হয়েছিল 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তাহলে কত টাকায় 128 টাকা বাড়ছে 4 বছরে সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা 100 টাকায় 1 বছরে বাড়ে কয় টাকা? 2 টাকা। তাহলে ঠিক একইভাবে 100 টাকায় 4 বছরে কতটুকু বাড়ে সেটা আগে বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে 100 টাকায় এবার বের করব। 100 টাকায় 1 বছর না লিখে লিখবো কত? 4 বছরে। 4 বছরে দেখছিলাম যে 4 বছর, সেজন্য 4 বছরে আয় বাড়ে। তাহলে 1 থেকে বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে উপরে আছে 2, তার সাথে 4টা গুণ হয়ে যাবে। যদি গুণ হয়ে যায় 4 দুগুণে হয় 8। তাহলে 100 টাকায় 4 বছরে আয় বাড়ে কয় টাকা? 8 টাকা। তাহলে ঠিক একইভাবে আমরা আবার দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? আবার দিয়ে লিখবো। আমাদের যেহেতু 128 টাকার মূলধন, 4 বছরে যেহেতু 128 টাকা বাড়ছে, ওখানে প্রশ্নে দেওয়া আছে এটার মূলধন কত আমাদের জানতে হবে। তাই আমরা লিখবো 8 টাকা, 8 টাকা আয় বাড়ে যখন, এই 8 টাকা আয় বাড়ছে কখন? যখন মূলধন কত টাকা? 100 টাকা। যখন মূলধন 100 টাকা। ঠিক আছে, তাহলে মূলধন 100 টাকা। ঠিক আছে, তাহলে 8 টাকায় আয় বাড়ে যখন মূলধন হয় 100 টাকা। তাহলে 1 টাকা আয় বাড়ে কখন? 1 টাকা আয় বাড়ে যখন মূলধন বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। তাহলে 100/8 হবে। ঠিক একইভাবে এখন 128 টাকা আয় বাড়ে কখন? কত মূলধন হলে সেটা বের হয়ে যাবে। তাহলে 1 থেকে বেশি হলে কি হবে? আচ্ছা 128 টাকা হবে, তাহলে 128 লিখতে হবে। 128 টাকা এবারে যখন মূলধন, তাহলে 1 থেকে বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে এখানে উপরে 100 আছে, তার সাথে গুণ আকারে 128 লিখে দিব। নিচে আছে আপনার 8 লিখে দিলাম। তাহলে এখানে যদি ভাগ করি আমরা, তাহলে ভাগ করলে পাবো 8 দিয়ে, 128কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাই 16। তাহলে 16 সাথে 100 গুণ করলে কত হয়? 16 একে 16, দুইটা শূন্য আছে বসে যাবে। তাহলে 1600 টাকা আমাদের মূলধন। ঠিক আছে, তাহলে 128 টাকা আয় বাড়বে যখন মূলধন হবে 1600 টাকা। তাহলে সুতরাং মূলধন কত টাকা হইল? 1600 টাকা। ঠিক আছে, 1600 টাকা হলো আমাদের মূলধন। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার 13 নাম্বার দেখব। এখানে বলা হয়েছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। দেখুন কোনো সময় আসল পরিবর্তন হয় না, মুনাফার পরিবর্তন হয়। যেমন 3 বছরে এত টাকা হয়েছে, সেখানের মধ্যে আসল যতটুকু থাকবে সেরকমই একইভাবে 5 বছরেও আপনার আসল একই থাকবে, শুধু মুনাফার পরিবর্তন হবে ওই আসলের উপর। ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার করি। ধরো তোমার কাছে 1000 টাকা আছে, সেটা তুমি নিয়ে ব্যাংকে রাখলা বা কোথাও রাখলা। ঠিক আছে, 1000 টাকা আছে, সেটা ব্যাংকে বা কোথাও রাখলা। সেখান থেকে তুমি 3 বছর পর তোমাকে দেওয়া হলো 570 টাকা। তোমাকে কি দেওয়া হলো? সুদ দেওয়া হলো। ঠিক আছে, মুনাফা দেওয়া হলো। তুমি চিন্তা করলে 3 বছর পর তুমি উইথড্র করবা না বা তুলে নিবে না, তুমি চিন্তা করলা 5 বছর পর তুলে নিবা। তখন তোমাকে 5 বছর পর 1000 টাকার সাথে তোমাকে দেওয়া হলো 780 টাকা। এখানের মধ্যে তোমার ওই 1000 টাকা যেটা ইনভেস্ট করছিলা সেটার পরিবর্তন হবে না। 3 বছরে যে মুনাফাটা দেওয়ার কথা ছিল সেটা দিছে, 5 বছরে যতটুকু মুনাফা দেওয়ার কথা ছিল এই টাকার উপরে সেটাই দিছে। এখানে আসলের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ঠিক একইভাবে তোমার প্রশ্নের মধ্যে যেরকম দেওয়া আছে ঠিক একইভাবে আসলের কোনো প্রকার পরিবর্তন হবে না।
তাই প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে এখন বুঝি কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরে মুনাফা আসলে এত টাকা। তাইলে আমরা 5 বছরে মুনাফা আসলে এত টাকা যে পাই সেটা লিখব, ঠিক আছে? কিন্তু লেখার সময় কি লিখব? আসল যোগ 5 বছরের মুনাফা। কিভাবে লিখতে পারতেছি? মাথায় রাখবেন, মুনাফা আসল, মুনাফা আসল জিনিসটা কি? আসল আর মুনাফা যোগ করেই তো মুনাফা আসল হয়ে থাকে, তাই না? তাইলে আমরা আসল যোগ কি লিখব? মুনাফা কয় বছরের? 5 বছরের, সেজন্য আসল যোগ 5 বছর মুনাফা সমান এটা লিখব। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি আসল আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা। 5 বছরের মুনাফা কত আছে? আসল আর 5 বছরের মুনাফা মোট কত হইলো? আমি একবারে 5 বছরের মুনাফা আসল লিখি নাই, মানে আসলটা এক পাশে লিখছি, আবার 5 বছরের মুনাফাটা যোগ আকারেই লিখছি, ঠিক আছে? তাহলে 1830 টাকা পাইছিলাম মুনাফা আসল, সেটা লিখলাম। ঠিক একইভাবে আসল যোগ 3 বছরের মুনাফা লিখবো। এটা আপনারা প্রশ্ন দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, আপনার সামনে বইটা নিয়ে বসেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা সমান, তাহলে আমরা পাচ্ছি 1500 কত? 1578 টাকা, 1578 টাকা পাচ্ছি, ঠিক আছে? এটা হলো 5 বছরের মুনাফা আসলে এত, 3 বছরের মুনাফা আসলে এত। তার মানে আসল যোগ মুনাফা লিখছি, আসল যোগ মুনাফা লিখলাম, ঠিক আছে? ভেঙে লিখছি শুধু। তাহলে এই জিনিসটা এখন আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি বের হবে? বিয়োগ করলে মুনাফা বের হবে। সেই মুনাফাটা বের করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাহলে আসল থেকে আসল বিয়োগ হইলে 0, সেটা আর লেখার দরকার নাই। 5 থেকে বিয়োগ 3, এখন নিচের চিহ্নটাও নিব, উপরের চিহ্নটা দেখবো না, মানে এই চিহ্নটা দেখবো না, 3-এর জন্য চিহ্ন কোনটা দেখবো? এটা দেখবো। তাহলে 5 থেকে 3 গেলে কত হয়? 2 হয়। তাহলে আমরা 2 বছরের মুনাফা পাচ্ছি, ঠিক আছে? তাহলে 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে আর পাচ্ছি কয় বছরের মুনাফা? 3 বছরে 2 বছরের মুনাফা। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 10 থেকে 8 গেলে 2, এখানে এক যেহেতু নিয়ে ফেলছি এখানে 2 হয়েছে, 12 থেকে 7 গেলে 5, তাহলে এখানে হয়ে গেছে কত? 7, 7 থেকে 5 গেলে 2, তার মানে আমরা 252 টাকা পাচ্ছি। এখানে 1 ছিল, এটা নিয়ে ফেলছি, তাহলে আর লিখতে 1 থেকে 1 গেলে 0, সেজন্য আমাদের আর লিখতে হয় নাই। তাহলে 2 বছরের মুনাফা পাইছি কত? 252 টাকা। সেখান থেকে আমরা 1 বছরের মুনাফা বের করব। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। তাহলে 252 ভাগ 2, ঠিক আছে? এখন এখান থেকে একইভাবে 3 বছরের মুনাফা বের করব। কেন? দেখুন 3 বছরের মুনাফা আসল কত ছিল? এত। সেখান থেকে যদি আমি 3 বছরের মুনাফা বের করতে পারি, তখন মুনাফা আসল থেকে এই মুনাফাটা বাদ দিলে তখন আমরা আসলের পরিমাণটা পেয়ে যাব। সেই কারণেই আমরা মুনাফাটা বের করতেছি 3 বছরে। আপনি চাইলে 5 বছরের মুনাফাও বের করতে পারেন। 5 বছরের মুনাফা বের করলে তখন কি করতে হবে? 5 বছরের মুনাফা আসল থেকে 5 বছরের যে মুনাফাটা বের করবেন সেটা যদি বিয়োগ করেন তাহলে আপনি আসলটা পেয়ে যাবেন। তাহলে আমি 3 বছরের যেহেতু করতেছি, করে ফেলি। 3 বছরের মুনাফা তাহলে কত হচ্ছে? 1 থেকে বেশি গেলে কি হয়? গুণ হয়। তাহলে সমান দিয়ে 252 ছিল, তার সাথে এখন 3 গুণ যাবে, নিচে 2 ছিল, থাকুক, ঠিক আছে? তাহলে 252কে আপনি 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে পাবেন আপনি 126। তাহলে 126 লিখে নিলাম। 126-এর সাথে যদি আপনি 3 গুণ করেন 300, এদিকে 26 26 52 78, তাহলে 378 টাকা, সরি 378 টাকা, ঠিক আছে? 378 টাকা 3 বছরের মুনাফা। এখন আমাদের 3 বছরের মুনাফা আসল কত ছিল? 1578। তার থেকে 3 বছরের মুনাফা যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব। সুতরাং তাহলে আসল সমান দিয়ে লিখতে পারি আসল সমান 3 বছরের মুনাফা আসল বা মুনাফা মূলধন একটা লিখলেই হইল, বিয়োগ 3 বছরের মুনাফা, বিয়োগ 3 বছরের মুনাফা, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাই 3 বছরের মুনাফা আসল আমরা লিখছিলাম, উপরে দেখলে বুঝতে পারবেন। এই যে 3 বছরের মুনাফা 1578, তাহলে লিখতে পারি 1578, তার থেকে বিয়োগ করব কত? 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা বের করছি কত? 378। তাই যদি আমরা বিয়োগ করি, বাইরে টাকা লিখে দিই, তাহলে যদি বিয়োগ করি তাহলে 1200 থেকে আপনি যদি 300 বিয়োগ করেন তাহলে, সরি 1500 থেকে 300 বিয়োগ করলে পাচ্ছেন 1200, 78 থেকে 78 গেলে 00, তাহলে 1200 টাকা পেয়ে গেলাম আসল। এবার আমাদের মুনাফার হার বের করা পালা। দেখুন এখানে আপনার 3 বছরের কি আছে? মুনাফা আছে, আবার আসলেরও পরিমাণ দেওয়া আছে। সেখান থেকে আপনি একবারে কি করতে পারেন? আই সমান PRN দিয়ে মুনাফার হারটা বের করে ফেলতে পারেন। তাহলে আমরা জানি কে, আমি আমরার লিখলাম, জানির যা লিখলাম, ঠিক আছে? তার শর্ট ফর্মে যখন পরীক্ষায় টান থাকবে না এভাবে করে লিখে ফেলবেন, আই সমান PRN, ঠিক আছে? তাহলে আই সমান PRN হলে আমার আর এর পরিমাণ লাগবে, তাহলে আর কে এখানে রাখবো?
PRN গুণাকারে যখন আছে সেটা ওই পাশে আয়ের পাশে চলে গেলে সেটা ভাগাকার রূপ লাভ করবে, আর এখানে আয় আছে লিখে রাখলাম। ঠিক আছে, এখন আর যখন বের করতে চাই তখন গুণ 100 দিতে হয়। আমি আগেই বলছিলাম, আগের অঙ্কগুলো যারা দেখেন নাই তারা দেখে নেবেন, ডেসক্রিপশনে গিয়ে ওখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? এখন আয় কি পেয়েছি আমরা, এখন মুনাফা কোনটা নিব? 3 বছরের মুনাফা নিব। ঠিক আছে, যাতে করে হিসাবে একেবারে হয়ে যায়। তাহলে আয়ের পরিমাণ কত? আয়ের পরিমাণ হলো মুনাফা। আয় মুনাফা আপনি যদি 1 বছরের নেন মুনাফা, তাহলে আপনার সময়ও দিতে হবে 1 বছর। আপনি যদি 3 বছরের মুনাফা নেন তাহলে সময়ও দিতে হবে 3 বছর। ক্লিয়ার? যদি আমি 1 বছরের মুনাফা নিই, 1 বছরের মুনাফা না নিয়ে 3 বছরের মুনাফা নিই, তাহলে হয় কত? 378। ঠিক আছে, 378। আর পি নিলাম কত? পি মানে হলো আসল, আসল কত? 1200 টাকা। তাহলে 1200 লিখলাম, গুণ দিলাম। এন বলতে আমি কত কত বছরের মুনাফা নিছি? 3 বছরের মুনাফা নিছি, তাহলে 3 দিয়ে গুণ দিব। গুণ 100 আছে, লিখে রাখবো। ক্লিয়ার? 0 2টা কেটে গেছে। তাইলে 378 দিয়ে 3 12 কত হয়? 36। 378 ভাগ 36। 378কে আপনি যদি 36 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 10.5%। 10.50%। এটাই হলো আমাদের মুনাফার হার, আর এটা হলো আসল। তাহলে আমরা দুইটা আনসার পাইছি, দুইটার পাশে আনসার লিখে দিই। ঠিক আছে, এই দুইটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার আমরা 14 নাম্বার দেখব। এবার 14 নাম্বার দেখব। এখানে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। দেখুন, প্রথম একটা শর্ত দিছে 10% মুনাফায় 3000 টাকা, তাহলে 3000 টাকা হলো আসল, 10% হলো মুনাফার হার। আর বার্ষিক যেহেতু বলছে, সময় দিব আমরা কত? 1 বছর। তো এই বার্ষিকটা দুইজনের জন্যই হবে, দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমরা 1 বছর বসাবো। 8% মুনাফার হার, 2000 টাকা হলো আসল। এখন বিনিয়োগ করলে মোট মূলধনের উপর, মানে 3000 টাকা এবং 2000 টাকা দুইটা যোগ করে হয় কত? 5000 টাকা। এই 5000 টাকার উপরে যে মুনাফাটা পাবো, সে মুনাফার হারে কত হয়, মুনাফার হারটা কত হবে, সেটাই বের করা আমাদের একমাত্র কাজ। তাহলে যা যা ছিল আমরা তা লিখে ফেলছি। প্রথম ক্ষেত্রে আর সমান কি? আর মানে মুনাফার হার, যা ছিল তাই লিখছি। এখন এটাও লিখছি। তো দুইটা থেকে আমরা মুনাফা বের করব কিভাবে? আমরা জানি আই সমান PRN, তাই না? আই মানে কি? মুনাফা। তাহলে মুনাফাই বের করতেছি আমরা, PRN। তাহলে পি এর মান কত? আপনার পি এর মান আছে 3000, বসিয়ে দেন। গুণ আর এর মান কত আপনার? আর বলতে 10%। তো 10% মানে কি? 100 ভাগের 10কে 10% বলা হয়। গুণ এন বলতে কত ধরছেন? কত লিখছেন? 1। তাহলে সেটা থেকে বের করে ফেলি আমরা। দুইটা শূন্য কেটে গেছে। তাহলে 30 সাথে 10 গুণ করলে কত হয়? 300। তো 300-র সাথে আপনি 1 গুণ করলে 300ই পাবেন। তাহলে মুনাফা পেয়ে গেলাম প্রথম ক্ষেত্রে 300 টাকা। এটাও বের করবো সেমভাবে, আমরা জানি আই সমান PRN দিয়ে। ঠিক আছে, তা আমরা জানি আই সমান কি হয়? PRN। আই সমান PRN। তাই পি এর মান কত এখানে? 2000। তাই লিখে দেন 2000। পাশাপাশি যখন আছে গুণ আকারে আছে। আর এর মান কত? 8%। 8% মানে কি? 100 ভাগের 8কে 8% বলা হয়। আর এন বলতে কি? 1। ঠিক আছে, ক্লিয়ার? এন কেন 1 লিখছি আপনাকে বুঝাইছি, বার্ষিক লেখা আছে তার মানে 1 দিব। তাহলে দুইটা শূন্য কেটে গেছে, তার আছে 20। 20-এর সাথে 8 গুণ করলে আপনি পাবেন 160। 160-এর সাথে আপনি 1 গুণ করলে 160ই পাবেন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফা পেলেন 160 টাকা। ক্লিয়ার? তাহলে এখন মোট মূলধন বা মোট আসল বের করব আর মোট মুনাফা বের করব। ক্লিয়ার? তাহলে মোট আসল সমান প্রথমে আসল কত ছিল? 3000, তারপর আসল ছিল 2000। এখানে 3000, এখানে 2000, তো দুটোটা যোগ করে দিব। 3000 যোগ 2000 যোগ করে দিব, বাইরে টাকা লিখে দিব। ক্লিয়ার? সেই 3000 আর 2000 যোগ করে দিলে আমরা পাচ্ছি 5000 টাকা। ঠিক আছে, এখন মোট মুনাফা, এদের উপর যে মুনাফাটা আসছে দুইটা, এই দুটোটা মুনাফা যোগ করব, তাহলে মোট মুনাফা হবে। তাহলে মোট মুনাফা কত আসছে? প্রথমবার আসছে 300, যোগ দিব, দ্বিতীয়বার আসছে আমাদের 160। দুইটাই যোগ করব, বাইরে টাকা লিখবো। ঠিক আছে, তাহলে 300 আর 160 যোগ করলে আমরা কত পাই? 460 টাকা। তাহলে মোট মুনাফা পাইলাম, মোট আসল পাইলাম। এখন সময় যেহেতু মানে বার্ষিক লেখা আছে, তাহলে আমরা 1 বছর লিখব। তাহলে 1 বছর। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা এখন কাজ করব কি? মুনাফার হারটা বের করব। তাহলে মুনাফার হার বের করতে হলে আমরা জানি সূত্রটা ইউজ করব, আমরার জানির যা। তাহলে আই সমান PRN সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আই সমান যদি PRN, এখানে আমাদের আর এর মান বের করতে হচ্ছে, তাহলে আর কে এক পাশে রাখেন,
আয় যেখানে আছে এই পাশটাকে এই পাশে নিয়ে আসছেন, পি আর এন যেহেতু গুণাকার আছে, এটা আয়ের দিকে গেলে কি হয়ে যাবে, ভাগাকার রূপ লাভ করবে, করে ফেললাম। আর যখন আর এর মান বের করতে হয় তাহলে গুণ 100 দিতে হয়, ঠিক আছে। তাহলে আয়ের মানটা বসাই ফেললাম, আয় মানে কি মুনাফা, তাহলে মোট মুনাফা কত আসছে 460, বসিয়ে দিলাম, ভাগ দিলাম। পি এর মান কত, পি মানে কি আসল, তাহলে আসল কত পেয়েছিলাম আমরা 5000, দেখুন মোট আসল 5000, ঠিক আছে। তাহলে মোট আসল 5000, যখন 5000 বসিয়ে দিব, দেখুন পি আর এন পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, কোনো কিছু মাঝখানে চিহ্ন নাই বিদায়। তাহলে এন কত, 1 গুণ দিয়ে 100 আছে, বসিয়ে দিলাম, দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। 46কে আপনি এখন 5 দিয়ে ভাগ করলেই হচ্ছে, কারণ 5 তো 5ই হবে। তাহলে 46কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 9.2 পাবেন। তাহলে 9.2%ই হলো আপনার মুনাফার হার। এটাই হলো আপনার গন্তব্য আনসার, ঠিক আছে। এবার 15 নাম্বার দেখব। এখানে বলেছে রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। দেখুন মোট আকারে দেওয়া আছে মানে কি 10,000 টাকার উপর মুনাফা এবং 15,000 টাকার উপরের মুনাফা, দুইটাই যোগ করে আমার 9,900 টাকা মুনাফা হয়, সেটাই বলছে, ঠিক আছে। মোট দিয়ে এটাই বোঝানো হয়েছে। আর উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, মানে দুজনেরই মুনাফার হার কি হবে, সমান হবে, একই হবে। তাহলে যেটা আমি এখানে মুনাফার হার হবে এটা এখানেও হবে, ঠিক আছে। তাহলে মুনাফার হার নির্ণয় করো। এখন আমাদের মুনাফাও আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া নাই, একসঙ্গে সমষ্টিগতভাবে দেওয়া আছে। আর মুনাফার হারও বের করতে বলা হয়েছে, যেহেতু মুনাফার হারও দেওয়া নাই তাহলে আমরা মুনাফার হার কিছু একটা ধরে নিই। যদি আলাদা আলাদা মুনাফা বের করি তাহলে আমরা সহজে কাজটা সমাধান করতে পারবো। তাই আমরা ধরি দিয়ে কাজ শুরু করব। ধরি ধরি মুনাফার হার, ঠিক আছে। ধরি মুনাফার হার কি ধরা যায়, ধরেন মুনাফার হার X%, ঠিক আছে। মুনাফার হার কি একটা কিছু ধরেন চলক X% ধরলাম আমি, মুনাফার হার X%। তাহলে প্রথম ক্ষেত্রে আমি কোনো আসল এগুলো কিছু লিখতেছি না, আসল বা সময় এগুলো কিছু লিখবো না, সরাসরি আপনাকে অঙ্ক করে দেখাচ্ছি। প্রথম ক্ষেত্রের মুনাফা বের করব, তাহলে আই সমান পি আর এন, ঠিক আছে। আই দিয়ে মুনাফা বোঝায়, পি দিয়ে আসল, আর দিয়ে মুনাফার হার, এন দিয়ে সময়। তাহলে একটু বইয়ের দিকে লক্ষ্য করি। বইয়ে দেখুন প্রথমবার বলছে 3 বছরের জন্য 10,000, পরের বার বলছে 4 বছরের জন্য 15,000। তাহলে প্রথমবার বলছে 3 বছরের জন্য 10,000, তাহলে এন এর পরিমাণ দিয়ে দিছে 3, আর পি এর পরিমাণ দিছে মানে আসলের পরিমাণ দিয়ে দিছে 10,000, ঠিক আছে। আর এর পরিমাণ কত আমরা ধরছি, আর এর পরিমাণ ধরছি X%। X% মানে কি 100 ভাগের X বোঝানো হয়, ঠিক আছে। 100 ভাগের Xকেই মূলত কি বলা হয়, X% বোঝানো হয়। তাহলে এখান থেকে দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেছে, তাহলে এখানে আর 100 বেঁচে আছে। 100-র সাথে 3 গুণ করলে কত হয় 300, 300, আর এদিকে X আছে লিখে দিলাম, ঠিক আছে। একইভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করে ফেলবো যাতে করে আমরা বুঝতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে কী ছিল আমাদের, সেমভাবে আই সমান পি আর এন দিয়ে বের করবো। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল কত ছিল 15,000 টাকা 4 বছরের জন্য, তাহলে পি আসল ছিল 15,000 গুণ আর এর পরিমাণ আমরা কত ধরছিলাম X%, X% মানে কি 100 ভাগের X, ক্লিয়ার। আর এন এর পরিমাণ কত ছিল 4 বছর, তাহলে 4 বছরে 15,000 টাকা, আর 4 বছরের জন্য 15,000, 3 বছরের জন্য 10,000 ছিল। তাহলে করি দুইটা শূন্য কেটে গেল, তাহলে 4-15 কত হয় 60 হয়। এখানে শূন্য আর একটা এক্সট্রা আছে বসাইলাম, X আছে বসিয়ে দিলাম। এখন যেহেতু মোট মুনাফা 9,900 টাকা বলছে, আর আমাদের আলাদা আলাদা মুনাফা কত হয়েছে 300X এবং 600X, এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের এক প্রকারে বোঝা যায়, মানে প্রথম ক্ষেত্রের মুনাফা, আমি প্রথমেই বলছি প্রথম ক্ষেত্রের মুনাফা এবং দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যোগ করলে মোট 9,900 টাকা হয়, সেটাই বুঝাইছে ওখানে। তাইলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা যোগ আকারে যদি দেখাই তাহলে 9,900 টাকা বোঝানো যায়। তাহলে 300X যোগ 600X মানে প্রথম ক্ষেত্রের এবং দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যোগ আকারে দেখাইলাম, যোগ করলে আমরা কত পাবো 9,900 টাকা পাবো। সরি, এখানে ইংরেজি লিখে ফেলছি, বাংলা লিখতে হবে। তাহলে লেখা যাক 300 আর 600 কত হয় 900, X আছে লিখবো, তাহলে করা গেল 900X, তাহলে এইদিকে হলো কত 9,900 আছে, ঠিক আছে। তো করা গেলে শূন্য দুইটা কেটে দিলাম, 9কে 99 দিয়ে কাটলে 11 হয়, তাহলে সুতরাং এক সমান কত পাইলাম 11। তাহলে মুনাফার হার কত পাইছি 11, তাহলে সুতরাং মুনাফার হার 11%। মুনাফার হার কত 11%, ঠিক আছে। খুব সহজে আমরা সমাধান করতে পারছি, এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এখানে বলা হয়েছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে
মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে যেহেতু বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে কোনো আসলটাই দ্বিগুণ হবে মুনাফা আসলে 6 বছর পরে। এখন আসলটাই তো জানি না, তাহলে আমরা আসল এমন একটা রাউন্ড ফিগারে ধরে নিই যাতে আমাদের হিসাব করা খুব সহজ হয়। তাহলে ধরি আসল সমান 100 টাকা ধরি, একটা রাউন্ড ফিগার ধরা দরকার যেখান থেকে আমরা হিসাব করাটা সুযোগ এবং সুবিধাটা ভালো হবে। ঠিক আছে, তাহলে আসল সমান আমরা কত ধরলাম? 100 টাকা ধরলাম। ঠিক আছে, এখন যেহেতু আমাকে বলছে মুনাফা আসল হবে কয় টাকা, মুনাফা আসল হবে আমার আপনার যে 2 গুণ হবে 6 বছরে, তাই না? তাই 6 বছরের মুনাফা লিখে দিই। ঠিক আছে, একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন। এখানে 6 বছরের লিখে দিচ্ছি আমি। 6 বছরের মুনাফা আসল সমান আসলের দ্বিগুণ হবে বলছে না, তাহলে আসল গুণ দিন। আসল 100 ছিল, তার সাথে 2 গুণ করছি, তাহলে হয়ে গেল। তাহলে 100-র সাথে 2 গুণ করলে কত হয়? 200। তাই 200 টাকা লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আসল 100 টাকা ধরছি, 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ হয় বলছে, দ্বিগুণ করছি। এখন এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি, তাই লিখতে পারি 6 বছরে মুনাফা হয়। 6 বছরে কি হয়? মুনাফা হয়। মুনাফা বের করার উপায়টা কি? এখানে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলেই আমরা মুনাফা পেয়ে যাব। তাহলে মুনাফা আসল কত? 200। তার থেকে যদি আমি আসলটা বিয়োগ করি, আসল মানে 100টা যদি বিয়োগ করি তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত? 100 টাকা। ক্লিয়ার? 6 বছরে মুনাফা পাচ্ছি আমরা 100 টাকা। এখন প্রশ্নের দিকে লক্ষ্য রাখবো। দেখুন লাস্ট দিকে প্রশ্ন করছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, মানে যে আসলটা ছিল সেই আসলটা মুনাফা আসলে 3 গুণ কত বছরে হবে সেটা বের করতে বলছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রের অপশনটা আমরা একটু বুঝি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফা আসল বের করব। এই মুনাফা আসল বের করার ক্ষেত্রে আমরা বছর লিখতে পারতেছি না, ওই ক্ষেত্রে আমরা 6 বছর লিখছিলাম। এই ক্ষেত্রে কত বছর হবে সেটা আমরা জানি না, বের করতে বলছে, তাই আমরা জাস্ট মুনাফা আসলটা বের করে রাখবো। ঠিক আছে, তাহলে মুনাফা আসলে কয় গুণ হয় বলছে? 3 গুণ। তাহলে আমাদের আসল কত ছিল? 100। তাহলে 100-র সাথে 3 গুণ হবে, তাহলে 100 গুণ 3, বাইরে হবে টাকা, তার মানে কত হচ্ছে? 300 টাকা। 300 টাকা। তাহলে মুনাফা আসল কত পাইলাম? 300 টাকা। এখন এখান থেকে আমরা মুনাফার পরিমাণটা বের করে নেব। ঠিক আছে, মুনাফা সমান কি? মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে মুনাফা আসল কত? 300 বিয়োগ আসল কত হয়েছে? আসল দেখুন 100 টাকা। তাহলে আসল 100 টাকাটা বিয়োগ করলে আমরা মুনাফা পেয়ে যাচ্ছি। তাহলে বাইরে টাকা লিখি। দেখুন 300 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 200। তার মানে আমাদের মুনাফা পেয়ে গেলাম 200 টাকা। এখন এই 200 টাকা মুনাফা হইতে তার মানে আমাদের কত বছর লাগবে সেটাই আমার বের করা লাগবে। তাহলে এখানে দেখুন একটা আছে বছর এবং টাকা দুইটাই আছে, একটা কোনটাতে? 100 টাকা মুনাফা হয় 6 বছরে। আমি এরকম করে কেন বলতেছি? আপনার বলতে পারেন যে 6 বছরে মুনাফা হয় 100 টাকা, এরকম না বলবেন। কেন বলতেছি তার কারণ হলো আমাদের বছর বের করতে বলছে না, তাহলে বছরটাকে ডানে রেখে আমাদের সাজাইতে হবে। ঠিক আছে, তাহলে 100 টাকা মুনাফা হয় 6 বছরে। ঠিক আছে, এখন দিয়ে লিখব, এখন 100 টাকা 100 টাকা মুনাফা হয় 6 বছরে। 6 বছরে। ক্লিয়ার? তাহলে 1 টাকা মুনাফা হয়, 1 টাকা মুনাফা হয়। বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। তাহলে ভাগ হইলে করলাম, ভাগ 100 দিয়ে দিলাম। এখন আমার মূলত 200 টাকা মুনাফা হইতে কয় বছর লাগবে সেটাই বের করার উদ্দেশ্য। তাহলে আমরা 200 টাকা মুনাফা হইতে কয় বছর লাগে সেটা বের করি। 200 টাকা মুনাফা হয়, 1 থেকে বেশিতে হলে কি হয়? গুণ হয়। তাহলে 6 গুণ 200 ভাগ আছে 100, তা লিখে রাখলাম। 100কে 200 দিয়ে কাটলে 2 হয়, তাহলে 6 দুগুণে কত হয়? 12। তাহলে আমাদের 12 বছরে আমাদের মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে সুতরাং 12 বছরে মুনাফা আসলে কি? আসলে মুনাফা আসলে 3 গুণ হবে। মুনাফা আসলে 3 গুণ হবে। এটাই হলো আমাদের গন্তব্য আনসার 16 নম্বরে। এবার 17 নম্বর দেখব। এবার আমরা 17 নং অঙ্কটি দেখব। এখানে বলেছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, বার্ষিক শতকরা দিছে মানে এটা হলো মুনাফার হার। ঠিক আছে, এটা হলো মুনাফার হার, আর হলে সময় নির্ণয় করো। তাহলে আমার থেকে সময় নির্ণয় করতে হবে, আর এখানে যেহেতু আমার আসলেই জানা নাই তাহলে আমি মুনাফা কিভাবে বের করব? মুনাফা বলতেছে আসলের এত অংশ, তাহলে আসলেই তো আমার জানা নাই, শুধু মুনাফা আসল দেওয়া আছে, আর মুনাফা আর আসলের মিলে একটা মানে গ্যাঞ্জাম
করে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমার একটা বের করে নিতে হচ্ছে। তাহলে চলুন করে ফেলা যাক। তাহলে আমরা যেহেতু সময় নাই, ঠিক আছে, সময় যেহেতু দিয়ে দেওয়া নাই, তাহলে ধরি সময় সমান n বছর, ঠিক আছে, সময় সমান কি বছর, n বছর। ক্লিয়ার? আর আপনার যেহেতু আসল দিয়ে দেওয়া নাই, তাহলে আসল সমানও আমরা কি ধরে নিলাম, পি টাকা, ঠিক আছে, আমরা আসল সমান কি ধরে নিলাম, পি টাকা। ক্লিয়ার? এখন আমাদের বলে দিছে মুনাফা কি, মুনাফা হলো আসলের আপনার 5/2 অংশ। তাহলে আসল এর, তাহলে আসল কত, পি, এর যখন বলছে গুণ দিব, কত অংশ বলছে, 5/2 অংশ বলছে, তাহলে 5/2 দিলাম। ক্লিয়ার? এখন এটাকে একটু সুন্দর করে লিখি, 2p ভাগ 5, এই টুর সাথে পি গুণ আকারে বসছে, পাশাপাশি বসা মানে গুণ আকারে বসা বোঝানো হয়। তাহলে 2p ডিভাইডেড বাই 5 টাকা বা 2p/5 টাকা, ঠিক আছে। এখান থেকে আমরা কি বের করবো, আর আছে আমাদের, দেওয়া আছে না, দেওয়া দে আর আছে আর আমাদের এখানে আর কত দেওয়া ছিল, 8 টাকা। তাহলে 8 টাকা না বলে আমরা লিখবো 8%, কারণ মুনাফার হারকে পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 8% মানে কি, 100/8, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এখন বের করে ফেলতে পারবো। আমরা জানি আই সমান PRN, আমরা জানি কি, আই সমান PRN। ক্লিয়ার? এখন যার যার মান বসাই, শুধু জাস্ট এখান থেকে কাজগুলো শেষ করব। আই মানে কি, মুনাফা, আই মানে কি, মুনাফা। তাহলে মুনাফা কত পাইছি, 2p/5, তাহলে তার বসাইলাম 2p/5। পি এর মান কত পাইছি, পিই আছে, আসল পিই। আর এর মান কত, আর এর মান হলো 8%, মানে 100/8। ক্লিয়ার? ইন্টু এন এর মান আমরা এন লিখছি, এই যে সময় n বছর ধরে নিছি, এখান থেকে আমরা n এর পরিমাণটা বের করতে পারবো। দেখুন কিভাবে করতেছি, দেখুন এই পিটা এখানে গুণাকার আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগাকার হয়ে যাবে। তাহলে করি 5p, ঠিক আছে। তাহলে পি তখন কেটে যাবে। এখানে কি আছে, 100/8 আছে, গুণ দিয়ে n আছে, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাটাই ভালোভাবে লক্ষ্য রাখবেন, একটা ভগ্নাংশ যদি সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যায়, এখানে আর কি আছে সেটা আগে লিখি, 5/2 বেঁচে আছে, পি কেটে গেছে। তাহলে একটা ভগ্নাংশ যখন সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যায় তখন উল্টে যায়। তাহলে 100 নিচে ছিল, এটা উপরে এসে যাবে, 8 উপরে ছিল, সেটা নিচে চলে আসবে, ঠিক আছে। সমান দিয়ে আন লিখবো। ক্লিয়ার? তাহলে আমরা এখন কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8। ক্লিয়ার? তাহলে 4 25 100, 5 5-এ 25, তাহলে উত্তর কত পাইলাম, 5। তাহলে সুতরাং n সমান কত পাচ্ছি, 5। তাহলে একেবারে লিখতে পারি সময় 5 বছর, সুতরাং সময় 5 বছর। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার 18 নম্বর দেখব। এখানে বলেছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফাভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন। তাহলে আমি দেখতেছি 10 লাখ টাকা আমার আসল দেওয়া আছে, মুনাফার হার আমার 12% দেওয়া আছে, এবং সময় আমাদের কত দেওয়া আছে, 3 মাস দেওয়া আছে। তাহলে এই 3 মাসের মধ্যে আমরা কত মুনাফা পাবো সেটা বের করব। তাহলে দেওয়া আছে দিয়ে আসল 10 লাখ টাকা আছে দিয়ে রাখলাম, মুনাফার হার 12% আছে দিলাম, সময় সমান 3 মাস আছে। তাহলে 3 মাস দিয়ে আমাদের হবে না, এটাকে বছরে পরিণত করতে হবে। তাহলে বছরে যদি আমি পরিণত করতে চাই কি করতে হবে, আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করলেই আমার এটা বছরে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার? এখন এটাকে একটু মডিফাই করি, 3 4-এ 12, উপরে কিছু নয় মানে 1, তাহলে 4/1 বছর, ঠিক আছে। এখন এখানে আমরা জানি আই সমান PRN সূত্রটা ইউজ করে, আই সমান PRN একটা সূত্র আছে, সেই সূত্রটা ইউজ করে আমরা কিসের মান বের করব, মুনাফার মানটা বের করব। এখানে দেখুন পি মানে হলো আসল, আসলের মান হলো আমাদের 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ লিখলাম, 1 10 100 1000 10,000 লাখ 10 লাখ, গুণ আর কত আছে আমাদের, আর হলো 12%, তার মানে 100/12, গুণ n কতটুকু, 4/1, 4/1। এখন কাটাকাটি করা যাক, 3 4-এ 12, ঠিক আছে, 0 2টা কেটে গেল, তাহলে আর কত আছে, 10,000 আছে, এদিকে 3 আছে, 10,000-এর সাথে 3 গুণ করলে কত হয়, 30,000। তাই 30,000 টাকা হলো আমার মুনাফা। তাই 3 মাসে কত টাকা মুনাফা পাবে, 3 মাসে 30,000 টাকা মুনাফা পাবেন, ঠিক আছে। 19 নং অঙ্কটি সমাধান করব। এখানে বলেছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক
এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি ধরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকার 15টি ধরে তা বিক্রয় করলেন। ভালো কথা। এখন এখানে বুঝতে পারতেছি এটা যে 12টি কলা তিনি 36 টাকায় কিনছে যখন যশোর থেকে আনছে, আর 18টি কলা 36 টাকায় কিনছে যখন কুষ্টিয়া থেকে আনছে। আবার তিনি বলতেছেন যে 15টি কলা 36 টাকায় বিক্রি করছে। এখন আমাকে ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে সেটা দেখি। ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন, মানে প্রতি 100 কলা কি দরে ক্রয় করছিলেন। তার আগে আমি দেখি যশোর থেকে এখানে একটা কিছু দেওয়া আছে। এখানে বলা হয়েছে 12টি কলা 36 টাকায় ক্রয় করছিলেন। তাইলে 100টি কলা কয় টাকায় ক্রয় করছে সেটা বের করে ফেলি। তাহলে লেখা যাক 12টি কলা, কয়টি কলা, 12টি কলা ক্রয় করেছে, 12টি কলা ক্রয় করেছে 36 টাকায়। 36 টাকায়। তাহলে 100টি কলা ক্রয় করেছে সেটা বের করার আগে আমরা 12টি থেকে একটি বের করে ফেলি। একটি কলা ক্রয় করেছে, বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে ভাগ করলাম 12 আর উপরে 36 আছে, বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন টাকা আছে বসালাম। এখন এখানে দেখেন 100টি কলার কত টাকায় ক্রয় করছে সেটা বের করব। তাহলে এক থেকে বেশি আসলে কি হয়, গুণ হয়। তাহলে গুণ করব। তাহলে গুণ করলে 36 গুণ 100 হবে। আপনার নিচে আছে কত, 12, সেটা বসিয়ে দিলাম। দেখুন 3 12 হয় 36। তাহলে 3-এর সাথে যদি 100 গুণ করেন তাহলে পাবেন 300 টাকা। তাহলে 300 টাকায় 100টি কলা ক্রয় করেছে কয় টাকায়, 300 টাকায়। তাহলে এবার 19 নং খ দেখব। খ নম্বরে বলা হলো সবগুলো কলা বিক্রয় করলে 36 টাকায় কত টাকা, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা বের করে ফেলি। এখানে আগে ক্রয় মূল্যটা বের করি কলার, তারপরে বিক্রয় মূল্য বের করি, তারপর শতকরায় কতটুকু লাভ বা ক্ষতি হবে তারপর সেটা বের করব। তাহলে প্রথমে 12টি কলা 36 টাকায় কিনছে, তারপরে আপনার এখানে 18টি কলা 36 টাকায় কিনছে। তাহলে প্রথমে কিনছিল 12টি কলা, 12টি কলার ক্রয় মূল্য, 12টি কলার ক্রয় মূল্য কত টাকায় কিনছিল, 36 টাকায়। এখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করব। তাহলে বেশি থেকে একে আসলে কি হবে, ভাগ হবে। 36 ভাগ 12। ঠিক আছে, আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়া লাগতেছে না, টাকা আছে লিখলাম। 36কে 12, 3 12 36 জানি। তাহলে 36কে 12 দিয়ে ভাগ করলে 3 টাকা পাইলাম। তাহলে একটা কলার ক্রয় মূল্য একবার পাইছি 3 টাকা। আবার পাইছিলাম কি, 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা না, তাহলে সেটা লিখব। 18টি কলার, 18টি কলার ক্রয় মূল্য, কি মূল্য, ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি, কেনা মূল্য। ক্রয় মূল্য কত, 36 টাকা। তাহলে সেখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করব। তাহলে বেশি থেকে একে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে 36 ভাগ 18। তাহলে 36কে 18 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36 হয়। তাহলে একটি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম 2 টাকা। যদি আমরা একটি কলার আসলে ক্রয় মূল্য বের করতে চাই এখন, তাহলে দেখুন এখানে 3 টাকা আছে, এখানে 2 টাকা আছে। এখন একই দামে কিনছে না, একবার 36 টাকা আর পরেও 36 টাকা, কিন্তু একটি কলার ক্রয় মূল্য ভিন্ন ভিন্ন দাম হয়ে গেছে। তাহলে আমরা 2টা কলার ক্রয় মূল্য নিব, একটা এখান থেকে নিব, একটা কলার ক্রয় মূল্যের দাম এখান থেকে নিব, আর একটা কলার ক্রয় মূল্য এখান থেকে নিব। তাই নিয়ে 2টা কলার ক্রয় মূল্য দাম বের করব। ঠিক আছে, তাহলে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য বের করব। প্রথমেরটা ছিল কত, 2, প্রথমেরটা 3, তারপরটা 2। তাহলে আমরা 3 যোগ 2 দিব, 3 যোগ 2 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য কত পাচ্ছি, 3 যোগ 2 মোট 5 টাকা। সেখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করব। ঠিক আছে, সুতরাং হ্যাঁ, একটি কলার ক্রয় মূল্য। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, এখন 5কে 2 দিয়ে ভাগ করলে আপনারা পাবেন 2.5 টাকা, 2.5 টাকা। ক্লিয়ার? আমি এটা ভেঙে রাখছি, কিন্তু আমরা ইউজ করব এটা ভেঙে রাখছি কারণ আপনারা বড় ছোট বুঝতে সুবিধে হবে। এবার এখানে দেখুন বলেছে তিনি 36 টাকায় 15টি কলা 15টি দরে তা বিক্রি করলেন, মানে 15টি কলার দাম তখন বিক্রয় মূল্য কি হলো, 36 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 15টি কলার বিক্রয় মূল্য, কি মূল্য, বিক্রয় মূল্য কত টাকা আসছিল,
36 টাকা, সেটা লিখে ফেলতে পারতেছি। 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য বেশি থেকে এক আসলে কি হয়, ভাগ হয়। তাহলে 36 ভাগ 15। তাহলে 36কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে পাবো, দেখুন দুইটাকেই 3-এর নামতায় কাটা যায়। তাহলে এটাকে যদি 3 দিয়ে কাটি 5 হয়, এটাকে 3 দিয়ে কাটলে 12 হয়। ঠিক আছে, তাহলে 12/5 টাকা। আমরা ইউজ করতে এটা করব, কিন্তু 12কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2.4। এখন দেখুন এটা কেন করছি এরকম ভেঙে, সেটা আমি বলতেছি। দেখুন এখন কেন এটা করছি এখন বুঝতে পারবেন। দেখুন একটি কলার কেনা মূল্য পড়ছে 2.5 টাকা, কিন্তু একটা কলার বিক্রয় মূল্য পড়ছে কত, 2.4 টাকা। যেহেতু আমার কলা কেনা দাম থেকে আমি বিক্রি করতে লসে বিক্রি করছি, কমে বিক্রি করছি, যে জিনিসটা 2.5 টাকায় কিনছি বিক্রি করার সময় 2.4 টাকায় বিক্রি করছি, তার মানে কমে গেছে না বিক্রি করার সময়। তাহলে বিক্রি করার সময় যখন আমার কেনা দাম থেকে কমে বিক্রি করব, তখন কি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে ক্ষতি যেহেতু হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি, তাহলে আমরা ক্ষতি সমান দিয়ে বের করে ফেলবো। ক্লিয়ার? তবুও একটা কথা লিখে দিব এখানে, ক্রয় ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায়, বিক্রয় মূল্য কি হওয়ায়, কম হওয়ায় ক্ষতি হয়েছে। ঠিক আছে, কি হলো, ক্ষতি হয়েছে। তাহলে যেহেতু ক্ষতি হয়েছে আমরা ক্ষতিটাই বের করব, কতটুকু ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে ক্ষতি সমান দিয়ে লিখতে পারি, সুতরাং ক্ষতি। তাহলে ক্ষতি বের করতে গেলে আমাদের কি করতে হয়, এমনি লাভ বের করতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়া হয়, কিন্তু ক্ষতি বের করতে হলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। দেখুন আমাদের ক্রয় মূল্য বেরিয়েছে, একটি কলার ক্রয় মূল্য বেরিয়েছে 5/2, আর একটি কলার বিক্রয় মূল্য বেরিয়েছে 5/12। তাহলে ক্রয় মূল্য 2/5 থেকে, আমরা বিক্রয় মূল্য 5/12টা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে যা বের হয় তাই বের করব। তাহলে টাকা দিয়ে দিই, ক্ষতি টাকায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লসাগু নিয়ে ফেলি। লসাগু নিতে হলে যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা, গুণ করে দেন, 5 দুগুণে হয় 10। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5। 5কে উপরে 5-এর সাথে গুণ করে দেন, কত হয়, 25। বিয়োগ 10কে 5 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয়, 2। এই 2টা 12-এর সাথে গুণ করেন, 12 দুগুণে হবে 24। তাহলে পাইলাম। এখন দেখেন 25 থেকে 24 গেলে 1, নিচে আছে 10 টাকা। তাহলে ক্ষতি হয়েছে একটা কলাতে ক্ষতি হয়েছে কতটুকু, আমার 10/1 টাকা। ঠিক আছে, আর যেহেতু একটি কলাতে ক্ষতি হয়েছে 10/1 টাকা, তাহলে একটা কলার দামটা কত, একটা কলার ক্রয় মূল্য পড়ছে আমাদের 2/5 টাকা। এই 2/5 টাকায় আমাদের ক্ষতি হয়েছে কয় টাকা, 10/1 টাকা। তাহলে আমাদের প্রশ্নের দিকে যদি লক্ষ্য, তাহলে শতকরায় এখন আমরা বের করব। কিভাবে বের করব চলুন। দেখুন 2/5 টাকায়, 2/5 টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা, 2/5 টাকায় ক্ষতি হয় কয় টাকা ক্ষতি হয়েছে আমাদের, 10/1 টাকা ক্ষতি হয়েছে, 10/1 টাকা। সেখান থেকে আমরা শতকরায় বের করতে চাই না, সরাসরি তো বের করতে পারবো না, তার আগে একে বের করব। ঠিক আছে, অনেকে বুঝবেন না, সেজন্য আমি 1 টাকায় আগে বের করে দেখাচ্ছি। তাহলে বেশি থেকে একে আসলে কি হবে, আগে এটা লিখে ফেলি, 10/1। বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে ভাগ হলে এই জিনিসটা ভাগ আকারে না লিখে গুণ আকারে দিয়ে উল্টিয়ে লিখবো। তাহলে যেটা উপরে 5 আছে, নিচে 5 দিব, উপরে 2 দিয়ে দিব। ঠিক আছে, তাহলে টাকা লিখে দিচ্ছি। তাহলে এখন এখান থেকে আমরা 100 টাকায় কতটুকু ক্ষতি হয় সেটা বের করব। 100 কেন দিছি, কারণ শতকরাই বলছে, শত মানে কি 100। তাহলে 100তে ক্ষতি হয় কতটুকু সেটা বের করতেছি। 1 থেকে বেশি গেলে কি হয়, গুণ হয়। তাহলে সেটা করা যাক। দেখুন এখানে কাটাকাটি করলে তাহলে হয় 5, তাহলে 1 আছে উপরে, তাহলে গুণ দিয়ে এটা 100 করব, কারণ 1 থেকে বেশি গেলে কি হয়, গুণ হয়। তাহলে গুণ হইলে 100 দিলাম, নিচে কত আছে আপনার, 5 গুণ 5। ঠিক আছে, 5×5 = 25। তাহলে দেখেন 5×5 হয় 25। 25কে দিয়ে যদি আপনি কাটেন, তাহলে 5 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে পাই 20। এই 20কে দিয়ে যদি আমি 5কে কাটি তাহলে পাই 4। তাহলে আমার 4 টাকায় ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে 4 টাকা হয়। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি ক্ষতি 4%। ঠিক আছে, তাহলে ক্ষতি শতকরায় কতটুকু হয়েছে, 4 টাকা হয়েছে। 100 টাকায় ক্ষতি হচ্ছে 4 টাকা, তার মানে ক্ষতি আমরা বুঝতে পারতেছি 4% হচ্ছে। তাহলে এরপর আমরা গ নাম্বার দেখব। এবার আমরা গ নাম্বার দেখব। এখানে বলেছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। প্রতি হালি বলতে কয়টি বুঝি, 4টি বুঝি। তাহলে এখানে আরেকটা জিনিস দেখি, লাভ। আবার লাভ বা ক্ষতি আমরা কিসের উপর ডিপেন্ড করে,
ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। ক্রয় মূল্য মানে কি? কেনা মূল্য। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত ছিল? একটি কলার ক্রয় মূল্য আমরা খ নাম্বারে পেয়েছিলাম 2/5 টাকা। ঠিক আছে, তাহলে আমরা খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা লিখতে পারি। তাহলে খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। তাহলে আমরা 25% লাভে ক্রয় মূল্য বের করব। 25% লাভে 25% লাভে একটি কলার বিক্রয় মূল্য বের করব। একটি কলার বিক্রয় মূল্য দেখুন আমাদের বিক্রয় মূল্যটা কিসের উপর ডিপেন্ড করবে? এই যে লাভ হিসাব করব সেটা কিসের উপর করব? ক্রয় মূল্যের উপর করব। তাহলে ক্রয় মূল্যকে আগে লিখুন। তাহলে লিখলাম, যেহেতু লাভের কথা বলছে তাহলে যোগ দিব, যদি ক্ষতির কথা বলতো বিয়োগ দিতাম। এখন যেহেতু 25% বলছে, এই 25%টা কার উপর হবে? ক্রয় মূল্যের উপরে হবে। তো এই ক্রয় মূল্যের উপর 25% হলে তো ক্রয় মূল্যকে লিখুন গুণ দিয়ে 25% মানে কি? 100/25। তাহলে 100/25 লিখে ফেললাম। তাহলে ব্র্যাকেট করে দিব এখানে। তাহলে এর টাকাটা এখন বের করি। 2/5 আছে, লিখলাম, যোগ দিলাম। ঠিক আছে, 4×25 হয় 100। তাহলে 4 লিখলাম। তাহলে কি হইলো? উপরে 5 আছে, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে নিচে 8 লিখলাম। কথা বুঝতে পারছেন কিনা দেখেন। এখন আমরা লসাগু করব, যেহেতু দুইটি ভগ্নাংশ আছে। তাহলে 8 হবে লসাগু 2, আর 8 এর লসাগু হয় 8। 8কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 4। 4-এর সাথে 5 গুণ করলে হয় 20। 4×5 = 20। 8কে 8 দিয়ে ভাগ করলে হয় 1। 1-এর সাথে 5 গুণ করলে হবে 5। তাহলে এই জায়গা থেকে 20 আর 5 যোগ করলে হয় 25, নিচে আছে আপনার 8। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত পাইলাম? আমরা 8/25 টাকা পাইলাম। কিন্তু আমাদের এক হালি কলার বিক্রয় মূল্য বের করতে বলছে। আর এক হালি বলতে আমরা কি বুঝি? 4টি কলাকে বুঝি, তাই না? তাহলে এক হালি কলা বলতে 4টি কলা। তাহলে একটির নিচে 4টি বসাইলাম, কলার বিক্রয় মূল্য ডট ডট দিয়ে দিতে পারতেছি। তাহলে এক থেকে বেশিতে গেলে আমরা জানি গুণ হয়। তাহলে 8/25 আছে, লিখলাম, গুণ দিয়ে 4টা লিখে দিলাম। ক্লিয়ার কিনা বলেন? এখন এই জায়গা থেকে কাজটা হবে এরকম, 4 দিয়ে 8কে কাটলে 2 হয়, কারণ 4 দুগুণে 8। তাহলে আমরা পাচ্ছি 2/25। এটাকে যদি আমরা ভাগ করি, মানে 25টাকে এখানে ভিতরে নিই, তাহলে আমরা জানি 12 দুগুণে হয় 24। তাহলে আর বেঁচে থাকে কত? 1। তাইলে এই 2টা যখন নিচে আসে, নিচে থাকুক, 12টা এখানে পাশে বসবে আর আপনার এটা এখানে বসবে। অথবা আপনি এভাবে না চাইলেও এটাকে যদি আপনি একদম ভেঙে চান তাহলে এটাও করতে পারবেন। 12 আছে, থাকুক। 1/2 মানে 2/1কে আমরা কি বুঝি? 0.5 বুঝি। তো 0.5 টাকাও বসাইতে পারবেন। আপনি উত্তর এখানেও দিতে পারবেন, এখানেও দিতে পারবেন, কোনো প্রকার ঝামেলা নেই। তার মানে 2/1কে আপনি 0.5ও লিখতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 12.5 টাকা। প্রতি হালি কলার ক্রয় মূল্য 12.5 টাকা। এবার আমরা 20 নং অঙ্কটি দেখব। এখানে বলেছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের মুনাফা আসল সহ 30,000 টাকা। এখন ক নাম্বারে বললো প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। এখন মূলধন নির্ণয়ের জন্য আমার যে সূত্রটি, আমাদের আগে মুনাফার সূত্র যেটা জানা আছে সেটা আমরা জানি যে I=PR, তাই না? ওখানে থেকে আমরা পি এর সূত্রটা বের করে নিব। তাহলে এখানে পি সমান কি? মূলধন। পি সমান কি হয়? মূলধন। পি সমান মূলধন। তারপর আমাদের আই সমান হলো মুনাফা। তারপর আপনার আর সমান হলো কি? মুনাফার হার, তাই না? আর সমান হলো মুনাফার হার। আর আপনার আর কি আছে? এন আছে। এন মানে হলো সময়। এগুলো আমরা জানি। এখন এই সূত্রটা বের করে নেব মূলধনের জন্য, যে সূত্রটা লাগে। আগেও করছি, যারা আগের বেসিকের ক্লাসগুলো দেখছেন তারা অবশ্যই জানেন বিষয়গুলো। তাহলে I=PR আমরা জানি। এখান থেকে আমরা পি এর মানটা বের করব। যেহেতু পি এর মানটা বের করব, পিটা এক পাশে থাকুক। পি এর সঙ্গে আর আর এন আছে না? আর আর এন কি পাশাপাশি আছে, মানে মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে ওরা গুণ আকারে আছে। যখন তারা আই এর পাশে যাবে তখন তারা কি আকার রূপ লাভ করবে? গুণ থেকে ভাগ আকার রূপ লাভ করবে। তাহলে ভাগ হইলে ভাগ দিলাম, আর এন বসাই দিব। উপরে কি আছে? আই আছে। তাহলে পি এর মান মূলধনের সূত্রটা আমরা বের করে ফেলছি, প্রতীক সহ এবং নাম সহ। ঠিক আছে, এবার আমরা খ এর দিকে লক্ষ্য রাখি। এবার খ নাম্বারে বলতেছে মুনাফার হার নির্ণয় করো। তার মানে উদ্দীপকের উপর নির্ভর করে মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ, এখানে মানে আসল আর মুনাফা একসাথে করে 28,000 টাকা হয়েছে।
ঠিক একইভাবে 5 বছরে আসল আর মুনাফা সহ বলতেছে 30,000 টাকা হয়েছে। সরল মুনাফা সহ বলতে বোঝাচ্ছে মুনাফা আর আসল যোগ করে মূলত 3 বছরে এত টাকা হয়েছে, আর মুনাফা আর আসল যোগ করে 5 বছরে এত টাকা হয়েছে। তাহলে আমরা লিখব কি, আসলের পরিমাণ কখনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সময়ের তাগিদে আমাদের মুনাফার পরিমাণটা পরিবর্তন হয়। তাই আমরা আসল যোগ দিয়ে 3 বছরের মুনাফা সমান এতটুক লিখব, আবার আসল যোগ দিয়ে 5 বছরের মুনাফা সমান এতটুক লিখব। তাহলে চলুন তাহলে লেখা যাক, আসল যোগ 3 বছর নয়, আমরা 5 বছরেরটা আগে লিখব। কেন লিখব সেটা বুঝতে পারবেন একটু পরেই। 5 বছরের মুনাফা সমান আসল আর 5 বছরের মুনাফায় যোগ করে আমরা পেয়েছিলাম 30,000 টাকা। ঠিক আছে, সেখানে আসল যোগ এবার লিখব 3 বছরের মুনাফা। আসল যোগ কয় বছরের মুনাফা? 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা যোগ করে কত পাইছিলাম আমরা? 28,000 টাকা পাইছিলাম। সেই 28,000 টাকাটা লিখব। দেখুন, আসল আর এখান থেকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা 2 বছরের মুনাফা পাবো। কিভাবে? আসল থেকে আসল বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যাবে। 5 থেকে 3 বিয়োগ হইলে, চিহ্ন এটা ধরবো না, ধরবো এটা, কারণ এখন চিহ্ন আরেকটা পরিবর্তন যখন করছি, বিয়োগ করতেছি, তখন এই চিহ্নটাই আমরা নিব। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে থাকতেছে 2, তাহলে 2 বছরের মুনাফা আমরা বের করব। তাহলে 2 বছরের মুনাফা সমান 30,000 থেকে 28,000 গেলে আমাদের হয় 2,000। তাহলে 2,000 টাকা হলো আমাদের 2 বছরের মুনাফা। আমরা সেখান থেকে 1 বছরের মুনাফা বের করব। কেন বের করতেছি? আমরা জানি আমাদের মুনাফার হার বের করতে হলে আই সমান PRN এর মধ্যে কয়টা জিনিস লাগে আমাদের একটু উপরের দিকে থাকাই। আই সমান PRN, তাই না? আমাদের আর বের করতে হবে। তাইলে আমাদের মুনাফা আই লাগবে, পি আসল লাগবে, এবং এন সময় লাগবে। তাইলে এখন সময়, পি, আর মেনলি আমাদের লাগবে আসল। আসলটা যদি বের করতে পারি, আরগুলো বাদ বাকিগুলো বের করা খুব ইজি হয়ে যাবে। কেমনে বের করব দেখুন। 1 বছরের মুনাফা বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। তাহলে 2,000 ভাগ কি হবে? 2। ক্লিয়ার? এখন 2,000 ভাগ 2 লিখলাম, সমান হচ্ছে কত? 1,000। 2,000কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1,000 টাকা। তাহলে 1 বছরের মুনাফা পেয়ে গেলাম কত? 1,000 টাকা। আপনার এখন একটা কাজ করতে হবে, এখানের মধ্যে যে কোনো কয় বছরের মুনাফা বের করতে হবে। হয় 3 বছরের মুনাফা বের করুন এই 1 বছরের মুনাফা দিয়ে, নয়তো 5 বছরের মুনাফা বের করুন। এতে করে কি হবে? যে মুনাফাটা বের করবেন সেটাই বিয়োগ করে দিবেন সেটা থেকে। মানে 5 বছরের মুনাফা বের করলে এই পুরো মোট থেকে 5 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিলে আসলের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে আমি প্রথমত যেহেতু দেখতেছি 5 বছরের মুনাফাটা আমরা বের করে ফেলি। তাহলে 5 বছরের মুনাফা সমান, তাহলে 1 থেকে বেশি গেলে কি হয়? গুণ হয়। তাহলে 1,000 গুণ 5, তার মানে কত হচ্ছে? 5,000 টাকা। তাহলে 5 বছরের মুনাফা আমরা পেয়ে গেলাম কত? 5,000 টাকা। তাহলে এখন আসল সহ 5 বছরের মুনাফা ছিল 30,000 টাকা। সেখান থেকে 5 বছরের মুনাফা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসলের পরিমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং আসল সমান দিয়ে আমরা লিখে ফেলতে পারতেছি, আসল সমান মুনাফা সহ আসল কত ছিল? 30,000 টাকা 5 বছরের। তার থেকে যদি আমরা 5 বছরের মুনাফাটাই বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসলটা বের হয়ে যাচ্ছে। আবারও বললাম, 30,000 থেকে 5,000 বিয়োগ করলে হয়ে যায় 25,000 টাকা। এই 25,000 টাকাই হলো আমাদের আসল। তার মানে পি এর পরিমাণ বের হয়ে গেছে। এখন আই এর পরিমাণও বের হয়ে গেছে। কিভাবে আমি দেখাই আপনাকে। 1 বছরের মুনাফা বের করছি না 1,000 টাকা, এখানে আই এর পরিমাণটাও মুনাফাটা বের হয়ে গেছে। তাহলে সময় কোথায় পাইলেন? সময় এই একটা বের করছি। তাহলে আপনি আই সমান PRN সূত্রটা ইউজ করে, আই সমান PRN সূত্র ইউজ করলে আমরা খুব সহজে করতে পারবো। পি এ বসাবো 25,000, আপনার আয় বসাবেন, মুনাফা বসাবেন 1,000 টাকা। যেহেতু মুনাফা 1 বছর, 1,000 টাকাটা কয় বছরের? 1 বছরের, তাহলে সময় নেবেন 1 বছর। ঠিক আছে, তাহলে করা যাক। তাহলে আমরা জানি আই সমান PRN দেওয়া যাচ্ছে। আমরা জানি আই সমান PRN, আই সমান PRN। আমাদের কিসের মান লাগবে? আর এর মান লাগবে। তাহলে আর কে এক পাশে রাখুন, আর এর সাথে PRN পাশাপাশি আছে মানে গুণাকার আছে, সেটাই ওই পাশে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে। উপরে আয় আছে লিখে রাখলাম। যখনই আর এর পরিমাণ বের করবেন ইন্টু 100 বসিয়ে দিবেন। ক্লিয়ার? এখন আয় এর পরিমাণ আমরা 1,000 বসাবো বলছিলাম আগেই, আর পি এর পরিমাণ 25,000 বের করছি, মানে আসল 25,000 বের করছি, সেটা বসালাম। মুনাফা আমি 1 বছরের যেহেতু ব্যবহার করতেছি তাহলে সময় বসাবো আমি 1। তাহলে মুনাফা আমি 1,000 টাকা কয় বছর? এই 1,000 টাকাটা কয় বছরের মুনাফা? এই 1,000 টাকাটা 1 বছরের মুনাফা, তাই আমি এন
মানে সময় 1 বছরই বসিয়েছি, তাহলে গুণ দিয়ে 100 লিখে ফেললাম। দুইটা শূন্য কেটে গেছে, একটা শূন্য কেটে গেছে, তাইলে 25 দিয়ে 100কে কাটলে হয় 4, তাইলে উত্তর হবে আপনার 4%। তাহলে আমরা সুতরাং মুনাফার হার 4% বসিয়ে দিতে পারতেছি এখান থেকে। সুতরাং মুনাফার হার 4%। তাইলে এখন গ নাম্বার দেখবো আমরা। এবার গ নাম্বারে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে। দেখুন একই হারে মানে কি, আপনি যে হারটা এখানে পাইছেন খ নাম্বারে সেটাই এখানে বসাবেন। তাহলে 4% পাইছিলেন, এখানেও হবে 4% মুনাফার হার। তাহলে ব্যাংকে কত টাকা জমা রাখলে, কত টাকা মানে কি, মেন টাকাটাই আপনাকে দিয়ে দেওয়া দেয় নাই, মানে আসল দিয়ে দেওয়া দেয় নাই। তাহলে আসল বের করতে হবে। জমা রাখলে 5 বছরের সময় দিয়ে দিছে, 5 বছরের মুনাফা আসল 48,000 টাকা হবে। তার মানে দেখতে পাচ্ছি সময় দিছে, মুনাফা আসল দিছে, এবং একই হার যখন বলছে মুনাফার হার আমি খ হতে পাই সেটা বসিয়ে কাজ করতে পারবো। আর আমাদের কত টাকা জমা রাখলে যখন বলছে, তার মানে আসলের পরিমাণটা বের করতে হবে। তাইলে আমরা খ হতে পাই দিয়ে আর সমান 4% লিখতে পারছি, এন 5 বছর ছিল, আর মুনাফা আসল এ সমান 48,000 ছিল। তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা কি জানি, আমরা জানি মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। তাহলে সেটাকে কিভাবে লেখে, এ সমান পি প্লাস আই। এটা আমরা প্রথম পার্ট 1-এ শিখিয়েছি। এ সমান পি প্লাস আই মানে মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। এখন আমাদের লাগতেছে কি, এখান থেকে আমরা বের করতে পারি এ সমান পি প্লাস আই সমান কি জানি আমরা, পি আর এন না, তাহলে সেটা বসিয়ে দেন। আই সমান পি আর এন বা পি এন আর যেটাই জানেন আপনি, সেটা বসিয়ে দিলাম। এখন এখানের মধ্যে লক্ষ্য রাখুন, এর পরিমাণ রাখলেন, দুইটার মধ্যেই পি মিল আছে, তাহলে পি নিয়ে ফেলেন। তাহলে প্রথমটা থেকে পি নিয়ে ফেললে আর কিছু নাই, তার মানে 1 লিখতে হবে, প্লাস এখান থেকে পি নিয়ে ফেলছেন, আর আছে কি আর এবং এন। যারা বুঝেন না একটু ব্যাক করে দেখেন, তাহলে আরও বুঝে যাবেন। এখন এখান থেকে আমাদের মান বসানোর পালা। মান বসানোর আগে আমাদের যেহেতু আসলটা বের করতে হবে, আসল মানে পি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে পি যখন বের করবেন পিকে এক পাশে রাখুন, পি এর পাশে 1 প্লাস আই আর এন আছে না, এই 1 প্লাস আই আর এন পি এর পরপর ব্র্যাকেট যেহেতু শুরু হয়েছে, মাঝখানে কিছু নাই মানে কি আছে, গুণ আকারে আছে। এই পুরো জিনিসটা যেহেতু গুণ আকারে আছে, এর পাশে চলে আসলে সেটা ভাগ আকার রূপ লাভ করবে। তাহলে ভাগ দিয়ে 1 প্লাস আর এন লিখে রাখলাম, উপরে এ আছে সেটা দিব, ঠিক আছে। এখন এখানে মান বসানোর পালা। এ মানে মুনাফা আসল, মুনাফা আসল আমরা কত পেয়েছি দেখি তো, মুনাফা আসল পেয়েছি আমরা 48,000, তাহলে সেটা বসিয়ে দিলাম, 1 আছে বসালাম, প্লাস আর এবং এন বসাবো। আর মানে কত আছে 4%, আর মানে কত 4%। এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু সবগুলো বাংলায় করতেছি আমরা এখানে বাংলায় দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু সংখ্যাগুলো আমরা বাংলায় লিখতেছি, তাহলে সংখ্যাগুলো সব বাংলায় থাকুক, ওকে। আর এর পরিমাণ 4%, 4% মানে কি 100/4, ক্লিয়ার। ইন্টু আর আর এন পাশাপাশি আছে মানে মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে গুণাকারে আছে, তাহলে ইন্টু দিলাম সেজন্য। এন মানে কি সময়, সময় কত দেওয়া আছে 5 বছর, তাহলে 5 দিয়ে দিব, ক্লিয়ার। তাহলে এখন কাটাকাটি শুরু করা যাক। 4 25 কত হয়, 4 25 হয় 100, তাহলে আবার 5 5-এ 25 হয়। এখন তাহলে আমরা লসাগু করতে পারি। লসাগু করার আগে দেখেন উপরে 48,000 আছে, লিখে রাখলাম। এখানে 1 যোগ উপরে কিছু নাই মানে 1 ভাগ দিয়ে, মানে এটার উপরে কিছু নাই মানে 1, এখানে নিচে আছে কি 5, তাহলে লিখে রাখলাম। এতটুক থেকে লসাগু নেন, নিলে লসাগু 48,000 আছে থাকুক। এদের লসাগু নিলে 5 হবে লসাগু, 5 লসাগু নিলে 5-এর সাথে 1 গুণ করলে 5, যোগ আছে যোগ দিলাম, 1 আছে 1 বসিয়ে দিলাম। এখন এখান থেকে আপনি করতে পারেন 48,000 উপরে আছে থাকুক, 5 আর 1 যোগ করলে কত হয় 6, আর নিচে আছে 5, লিখে রাখলাম, ক্লিয়ার। এখন এখান থেকে এখানে করি, যখন 48,000 আছে লিখলাম, এরকম ভগ্নাংশের হরের মধ্যে যদি আরেকটি ভগ্নাংশ থাকে তাকে গুণ করে উল্টিয়ে লিখতে হয়। তাহলে উল্টিয়ে লিখলে উপরে যেটা 6 আছে সেটা নিচে আসবে, যেটা 5 নিচে আছে সেটা উপরে যাবে। তাহলে 6কে 48 দিয়ে কাটলে হয় 8, তাহলে আরও 3টা শূন্য আছে, তার মানে হবে 8,000, ক্লিয়ার। তাহলে 8,000-এর সাথে 5 গুণ করলে কত হয় 40,000, তাহলে আমাদের আসলের পরিমাণ বের হলো কত 40,000 টাকা। এটাই হলো আমাদের গন্তব্য আনসার।